সেকেন্ড আছে না? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা একটু দেখো তো আমাকে মাইক্রোফোন ছাড়া কি আর ক্লিয়ার হয় কিনা দেখো। এখন এখন শুনতে পাচ্ছ? কোনটা ক্লিয়ার হয় তোমাদের? দুটো তো সেমই লাগে স্যার। জি স্যার, পার্থক্য নাই। শুনতে পাচ্ছ এখন তোমরা? জি স্যার। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা আগেও শুনতে পাচ্ছিলাম। কোনটা বেটার? এখন 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 যেটা বলতেছি এখন আর এখন দেখো তো কোনটা ক্লিয়ার ক্লিয়ার শোনা যায় দেখো তো। দুইটাই সেম স্যার। এখন এখনকার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এর আগে একটু বললাম যেটা সেটা ক্লিয়ার? কোনটা ক্লিয়ার? একটা তোমার মাইক্রোফোন উইথ একটা হচ্ছে উইথ কম্পিউটার অডিও। এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না স্যার, এখন শোনা যাচ্ছে স্যার ক্লিয়ারলি। এখন তো পাচ্ছেন আপনারা নাকি? পাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ তোমরা? স্যার, আমরা পুরো টাইমই শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, না আমি একটু জানতে ছিলাম কোনটা ক্লিয়ার শোনা যায় আর কি, উইথ মাইক্রোফোন আর উইদাউট মাইক্রোফোন। এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমাদের আসছে কয়জন? তোমাদের কোথায়? তোমাদের তো এখনো অনেকেই আসে নাই, 40 অনলি। আচ্ছা আমার দেখো আমরা লাস্ট দুটা 5টা ক্লাস ইনফ্যাক্ট আমরা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম এবং অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন সিস্টেম এই দুটা খুব ডিটেইলে পড়িয়েছি। তোমরা তোমাদের পরীক্ষা কিন্তু এখান থেকে দেখবা প্রবলেম থাকবে, অ্যাটলিস্ট 2 প্রবলেমস, 2 to 3 প্রবলেমস অ্যাটলিস্ট আর কি। অ্যাস্ট্রো থেকে একটা প্রবলেম থাকবেই, ইউনিফাইড ক্লাসিফিকেশন থেকেও প্রবলেম থাকবে। হ্যাঁ, তোমার এই ওখানে ডুয়েল সিম্বল যেগুলি আছে সেগুলো সেই ধরনের প্রবলেম তোমার সব, হ্যাঁ, CL, ML, CH, MH, হ্যাঁ, তোমার GM, GC যেটাই বলো, হ্যাঁ, তোমার সোজা কথা less than 5% ফাইন্স, 5 to 12% ফাইন্স এবং more than 12% ফাইন্স। এই যে তিনটা যে ক্রাইটেরিয়া, এর উপর ডিপেন্ড করি তো আমরা ফাইন গেইন সয়েলটাকে ইয়ে করি, ক্লাসিফাই করি না, আমরা গ্রুপ নেম দিই এবং গ্রুপ সিম্বল দিই। এবং এখান থেকে তোমাদের প্লাস সিসি চার্টটা তোমার নিটলি ড্র করা, এটা আমি প্রায় দিয়ে থাকি। তুমি খুব ক্লিনলি, খুব নিটলি তুমি ক্যাসাগান্ড্রিস প্লাস সিসি চার্ট তুমি ড্র করো এবং ইউ শো অল দ্য ইম্পর্টেন্ট সয়েল ডিপোজিটস অন দ্যাট পার্টিকুলার চার্ট। সেখানে তোমরা কি কি দেখাবা? তোমরা এই লাইন দেখাবা, ইউ লাইন না দেখালেও চলে। তোমরা এই লাইন দেখাবা, তোমরা সবগুলো দেখাবা, CL কোথায়, ML কোথায়, CH কোথায়, MH কোথায়, OL দুই জায়গায় থাকে, তাই না? একটা অর্গানিক সিল্ট, একটা অর্গানিক ক্লে অফ লো প্লাস্টিসিটি, আবার OH এই লাইনে উপরেও থাকে নিচেও থাকে, একটা অর্গানিক ক্লে অফ হাই প্লাস্টিসিটি, একটা অর্গানিক সিল্ট অফ হাই প্লাস্টিসিটি। তারপরে CL, ML একটা 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 হ্যাচেট একটা এরিয়া আছে যেখানে 4 থেকে 7, এবং এবং নিচে লাইনে একটা ইকুয়েশন আছে তোমার কত, PI = 4, PI = 7, এবং ওই যে ব্যান্ডটা আছে তোমার, ওই একটা হ্যাচেট এরিয়া, সেখানে থাকলে আমরা বলি সিল্টি ক্লে, হ্যাঁ, CL, ML। এগুলো খুব সুন্দর করে দেখাবো এবং এবং your chart should be drawn to scale আর কি, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি স্কেল এগুলো রাখতে হবে আর কি। নট যে একেবারে গ্রাফ পেপার রাখবে তা না, তুমি চার্ট রাখবে যেন মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি তোমার, নট টু স্কেল বাট অ্যাপ্রক্সিমেটলি যেন ক্লিয়ার থাকে আর কি, হ্যাঁ, এই লাইনে ইকুয়েশন লিখতে হয়। তো আমাদের ওখানে 5টা ক্লাস দিলাম, আর তার আগে বোধহয় 10টা ক্লাস নাকি, তাহলে আমি ইফেক্টিভলি কি লেকচার আমাদের 15টা ক্লাস হচ্ছে, তাই না? 15টা ক্লাস হচ্ছে। তো আমাদের আমরা আজকে শেয়ার স্ট্রেন্থ শুরু করবো। শেয়ার স্ট্রেন্থ তোমাদের ল্যাবে কি করছো বলো দেখি, শেয়ার স্ট্রেন্থের উপরে কিছু কোনো ধারণা হয়েছে কিনা? আমার মনে হয় কিছু ধারণা হওয়ার কথা বাই দিস টাইম। স্যার ডাইরেক্ট শেয়ার টেস্ট, ডাইরেক্ট শেয়ার হয়েছে। তাহলে তোমরা অনেক কিছু জেনে গেছো আর কি, হ্যাঁ, ড্রাই শেয়ার টেস্ট করছো, আনকনফাইন্ড কম্বিনেশন করছো। জি স্যার। তাহলে তোমাদের অনেক ভালো হবে আর কি, হ্যাঁ, জি স্যার, লাস্ট অনেক কিছু বুঝতে পারবে আর কি, হ্যাঁ।
হ্যাঁ আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট থেকে আমরা কি বের করি? হ্যাঁ আমরা বের করি Sir, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনরেইনড শিয়ার স্ট্রেংথ? এটা আমি অনেক সময় দিই একটা শর্ট নোটে বা ডিফাইন দ্য ফলোইংস। হ্যাঁ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনরেইনড শিয়ার স্ট্রেংথ? কিউ জানা থাকলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আনরেইনড শিয়ার স্ট্রেংথ, which is half of unconfined compressive strength? না কিউ, এটা তো একটা ইউনিভার্সাল একটা মানে notation. QU is unconfined compressive strength, আর the test is named as unconfined compression test. এটা খুব ক্লিয়ার থাকবে আর কি। The test is unconfined compression. স্যার কম্প্যাকশন করেছে। And আমি কম্প্রেশন পরে কম্প্রেশনের মধ্যে পড়াবে। সো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করছো, সেখান থেকে বের করছো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, এবং তার অর্ধেক হচ্ছে আনড্রেইনড শিয়ার স্ট্রেংথ। হ্যাঁ এবং এটা মোট সাইকেল তোমরা জানো, এখানে সিগমা 1 কত, সিগমা 3 কত, মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, সিগমা 1 মাইনাস সিগমা 3 is called প্রিন্সিপাল স্ট্রেস ডিফারেন্স। তাহলে কিউটা কত? কিউ হচ্ছে তোমার আনড্রেইনড শিয়ার স্ট্রেংথ কত? হ্যাঁ কিউ এর অর্ধেক, কিউ এর অর্ধেক। হ্যাঁ তোমার কিউটা কত? কিউ ইজ সিগমা 1 মাইনাস সিগমা 3, which is the principal stress difference। হ্যাঁ যেটা which is the peak compressive stress। হ্যাঁ এটা কোনো shear stress না, কিন্তু দেখো আনকনফাইন্ড কম্প্রেসিভ, এটা কিন্তু compressive stress, is not shear stress। হ্যাঁ এগুলা মনে হয় হয়নি আমাদের, তোমরা করছো না ল্যাব করছো আমরা না? কম্প্যাকশন ল্যাবে টেস্ট হয় নাই করেছি। স্যার, ও আনকনফাইন্ডটা আমাদের হয়নি স্যার। হয় নাই ও স্যার। আচ্ছা তোমাদের বলছো আনকনফাইন্ড হয়েছে, আচ্ছা ঠিক আছে। স্যার কম্প্রেশন করিনি, কম্প্যাকশন করেছি। ও এটা বলছি। কম্প্যাকশন করছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। তোমার ডাই শিয়ার টেস্ট করছো? জি স্যার, ডাইরেক্ট শেয়ার টেস্ট। জি, হ্যাঁ স্যার। ডাই শিয়ার টেস্ট কি করছো? হ্যাঁ তুমি কি কনসিডার ড্রেন ডাই শিয়ার টেস্ট করছো অন ড্রাই স্যান্ড অর স্যাচুরেটেড স্যান্ড? এখানে অনেক জিনিস আসবে কিন্তু তোমার। হ্যাঁ তোমরা বেসিক্যালি করছো বোধহয় ড্রাই স্যান্ডের ড্রাই শিয়ার টেস্ট করছো, যেহেতু স্যান্ড ইজ এ ভেরি মানে ফ্রি ড্রেনিং ম্যাটেরিয়াল, সেখানে আনড্রেইনড এবং ড্রেন বিহেভিয়ার ইজ সেম। আনড্রেইন এগুলো টার্মলে আসবে, ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। আনড্রেইনড টেস্ট, হ্যাঁ ড্রেইন টেস্ট, আনড্রেইন বিহেভিয়ার, ড্রেন বিহেভিয়ার। হ্যাঁ আনড্রেইন মানে শর্ট টার্ম বিহেভিয়ার, ড্রেন বিহেভিয়ার মানে লং টার্ম বিহেভিয়ার। হ্যাঁ তোমার একটা ক্লেতে তুমি যদি লোডিং করো, যদি কুইকলি লোডিং করো, তাহলে ক্লে পারমিবিলিটি এত কম যে you don't allow sufficient time to dissipate water pressure or to change in water content. সেটা হলো আনড্রেন সিচুয়েশন। আর স্যান্ডে তোমার কি হয়, তুমি লোড দিলে সাথে সাথে এটা লোড নিয়ে নেয় এবং এটা খুব তাড়াতাড়ি কনসিডার করে। হ্যাঁ সব প্রপার্টি খুব তাড়াতাড়ি ডিসিপেট করে। হ্যাঁ সেখানে ড্রেন কন্ডিশন প্রিভেল করে। স্যান্ডে সবসময় ড্রেন কন্ডিশন প্রিভেল করে, ক্লেতে তোমার আনড্রেন কন্ডিশন প্রিভেল করে। আনড্রেন টেস্ট মানে খুব ভেরি কুইক টেস্ট, যেখানে তুমি ইউ ডোন্ট অ্যালাউ এনি ড্রেনেজ ডিউরিং দ্য টেস্ট। এই যেটা আমি কিছু বলতেছি, এগুলো আসবে আমাদের পরে ইন ডিটেল আসবে। হ্যাঁ আমি এই কথাগুলো একাধিকবার বলবো তোমাদের আর কি। তো আমি তাহলে একটা স্ক্রিন আমি স্ক্রিন শেয়ারে যাই। কিছু জিনিস কিন্তু অনেক জিনিস আছে, আমি কিছু জিনিস খুব কুইকলি স্কিপ করবো। হ্যাঁ কিছু জিনিস আমি খুব কুইকলি স্কিপ করবো। সো আমি এতে চলে যাই, স্লাইডশোতে চলে যাই। বিগিনিং তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তো আমাদের টপিক হচ্ছে, আওয়ার টপিক ইজ এ ভেরি বিগ টপিক, শিয়ার স্ট্রেংথ। হ্যাঁ আমি মনে হয় 8টা লেকচার তো লাগবে অ্যাটলিস্ট আর কি। হ্যাঁ দেখা যাক। হ্যাঁ এখানে স্লাইড অনেক কিছু বেশি আছে, এগুলো হয়তো আমি অনেকগুলো স্কিপ করবো, যেগুলো হয়তো তোমাদের এই লেভেল দরকার নাই আর কি, বাট দ্য স্লাইড ইজ দেয়ার। আচ্ছা আমাদের দেখো কন্টেন্টসের মধ্যে আমাদের শিয়ার স্ট্রেংথ, শিয়ার ফেলিউর, ড্রেন আনড্রেন কন্ডিশন, তোমার ফেলিউর থিওরিজ আছে, তোমার শিয়ার স্ট্রেংথে দেয়ার নাম্বার অফ ফেলিউর থিওরি আছে, প্যান্ডিস থিওরি আছে, হ্যাঁ মোহর কুলম থিওরি আছে, তোমার ক্যাটপ্যাট্রিকের কিছু থিওরি আছে। সো আমরা বেসিক্যালি ওয়েল কনসেপ্টেড অন মোহর কুলম ফেলিউর থিওরি ফর সয়েল। এবং এটা তোমার খুব খেয়াল করবা, সয়েল ইটস নট লাইক কনক্রিট অর স্টিল। হ্যাঁ যেগুলো খুব একটা পার্টিকুলার যেগুলো তোমার খুব হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল, আর সয়েল ইজ হাইলি হেটেরোজিনিয়াস ম্যাটেরিয়াল। হ্যাঁ এখানে সয়েলের বিহেভিয়ার ইজ ভেরি কমপ্লেক্স। হ্যাঁ তুমি সয়েলের টেস্ট রেজাল্টগুলি ইট ইজ ডিপেন্ডেন্ট অন
on the test conditions. তুমি আনড্রেন টেস্ট করলে একরকম সয়েল প্যারামিটার পাবে, ড্রেন টেস্ট করলে একরকম সয়েল প্যারামিটার পাবে, যেটা তোমার ইয়ের জন্য ভ্যালিড না আর কি। স্টিল বা কনক্রিট, স্টিলে তুমি টেনশন টেস্ট করছো, বাস ভ্যালু পেয়ে গেলা। তুমি কনক্রিটে তুমি ইয়ে করতেছো, তুমি সিলিন্ডার বা কিউ তুমি টেস্ট করতেছো, ইউ গেট দ্য কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে যাচ্ছ। কিন্তু সয়েলে সয়েলের যে সয়েল প্যারামিটার, সেখানে প্যারামিটার তোমার কয়েক ধরনের, যেমন শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার্স। শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার্স হচ্ছে আনড্রেন শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার্স আছে, ড্রেন শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার আছে। আনড্রেন শিয়ার স্ট্রেন্থ প্যারামিটারের মধ্যে আছে তোমার আনড্রেন কোহেশন, আনড্রেন অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। বেসিক প্যারামিটার হচ্ছে তোমার সয়েলের বেসিক মানে শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার বলতে আমরা মিন করি কোহেশন এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তুমি যদি আনড্রেন টেস্ট করো, তাহলে আমি যে সি পাবো সেটাকে বলবো আমরা আনড্রেন কোহেশন এবং আনড্রেন অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। আর ইফ ইউ ক্যারি আ ড্রেন টেস্ট, তাহলে আমরা বলি সেটাকে বলি আমরা you then obtain effective shear strength parameters, so which are called C prime and phi prime. একটা হচ্ছে CU phi U stands for undrain, আর C prime phi prime অথবা CD phi D মানে drain angle of internal friction অথবা drain cohesion, সেটাকে নাম বলি আমরা বেসিক্যালি বলি effective cohesion C prime and effective angle of internal friction, phi prime। C prime কে অনেক সময় আমরা কি বলি CD, আর phi prime কে কি বলি phi D। আমি শুরুতে অনেক কিছু বলে দিচ্ছি তোমাদের। আর আনড্রেন শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার হচ্ছে তোমার CU phi U। কাজে আমরা দেখবা আমরা এইসব টেস্ট করে আমরা will evaluate the values of CU phi U C prime phi prime। তো এবং এগুলো আমরা কোথায় বের করব? আমরা কি টেস্ট করে বের করবো? আমরা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করবো, আমরা ড্রাই শিয়ার টেস্ট করবো, আমরা ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্ট করবো, আমরা ফিল্ডে ভ্যান শিয়ার টেস্ট করবো। এই 4টা বেসিক টেস্ট আমরা করবো। এছাড়া দেয়ার নাম্বার আদার টেস্ট, তোমার ভেরি সফিস্টিকেটেড টেস্ট আছে তোমার, সাইক্লিক ট্রাইশিয়াল টেস্ট আছে তোমার, সিম্পল শিয়ার টেস্ট আছে। তো আমরা 4টা টেস্ট আমি তোমাদের প্রথমেই বলে রাখি। আমরা will talk about particularly four laboratory test. একটা হচ্ছে তোমার ড্রাই শিয়ার টেস্ট, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্ট। ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্ট আবার 3 রকম আছে, আনকনসোলিডেটেড আনড্রেন ট্রাইশিয়াল কম্প্রেশন, কনসোলিডেটেড ড্রেন ট্রাইশিয়াল কম্প্রেশন CU, আর হলো CD কনসোলিডেটেড ড্রেন ট্রাইশিয়াল কম্প্রেশন, হলো CU কনসোলিডেটেড আনড্রেন, আর হচ্ছে UU আনকনসোলিডেটেড আনড্রেন। এগুলো আমরা ডিটেইল জানবো আর কি। ডিপেন্ডিং অন তুমি কি একটা টেস্টে কনসিডার করতেছো, তুমি কি কুইক শেয়ার করতেছো নাকি স্লো শেয়ার করতেছো, এইগুলোর উপর ডিপেন্ড করবে তোমার। দ্য টেস্ট ইজ ইউ টেস্ট। দ্য টেস্ট ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্ট তোমার 3 রকম, একটা হলো UU, একটা CU, একটা CD। UU stands for unconsolidated undrained, তার মানে there is no consolidation of the sample, এবং undrained মানে very quick sharing, all the drainage valves are closed during sharing। CU consolidated undrained, তুমি এটাকে স্যাম্পলটা কনসিডার করবা, দেন তুমি সবকিছু ভালভ বন্ধ করে এটাকে আনড্রেন অবস্থায় শেয়ার করবা ডিউরিং আপ টু ফেলিউর, সেটা হচ্ছে CU টেস্ট। আর হলো CD টেস্ট কনসোলিডেটেড ড্রেইনড, মানে তুমি এটাকে কনসিডার করবা দেন এটাকে শেয়ার করবা অ্যালোয়িং ড্রেনেজ। তো এগুলো আমরা খুব ডিটেইল বলবো, তোমার জাস্ট কিওয়ার্ডগুলো বললাম। CU CD এবং U টেস্ট ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্টের জন্য, আর আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করবো এবং ডাইরেক্ট শিয়ার টেস্ট করবো। এছাড়া আমরা দেখো আমরা will concentrate on saturated sands and clays। আমরা কিন্তু will not deal with unsaturated sands or clays which are compacted sands, compacted clays, যেগুলো বলে unsaturated। What is the meaning of saturated clays and sand? এর অর্থ কি? কোনো এয়ার নাই। The whole void is completely filled with water. That is the definition of saturated sand or saturated clay। একটা স্যান্ড এবং ক্লে স্যাচুরেট থাকতে পারে 20% ওয়াটার কন্টেন্ট স্যাচুরেট হতে পারে, একটা 50% হতে পারে, 40% হতে পারে, আবার 30% ওয়াটার কন্টেন্ট নিয়েও তোমার আনস্যাচুরেট হতে পারে, কিছু ভয়েডে কিছু পানি নাই। সো আনস্যাচুরেটেড সয়েল বিহেভিয়ার, এটা একটা ইট ইজ এগেইন এ ভেরি বিগ টপিক আমাদের জিওলজি ইঞ্জিনিয়ারিং এ। অনেক রিসার্চ আছে স্যাচুরেটেড সয়েলের বিহেভিয়ার এবং আনস্যাচুরেটেড সয়েলের বিহেভিয়ার ইজ কমপ্লিট ডিফারেন্ট। কাজে আমাদের এগুলা হয়তো আমরা মাস্টার্সে কভার করি। তুমি যদি PhD করতে গেলে তুমি হয়তো এগুলো কাজ করতে পারো। আনস্যাচুরেটেড ক্লেজ, তো তুমি যে একটা কম্প্যাকশন টেস্ট করছো, কম্প্যাক্টেড ক্লে, তো সেটা কি স্যাচুরেটেড ক্লে নাকি আনস্যাচুরেটেড ক্লে? স্যাচুরেটেড। না, তুমি যে কম্প্যাকশন টেস্ট তুমি যে টেস্টটা করতেছো, তোমার যে মোল্ডটা তৈরি করছো সেটা কিন্তু আনস্যাচুরেটেড, দ্যাট ইজ নট স্যাচুরেটেড। দ্যাট ইজ নট স্যাচুরেটেড। তুমি পানিতে এটাকে ইয়ে করছো, কিন্তু তুমি যে টেস্ট করো তুমি এটা তুমি কি বলে, এটা তুমি ডিগ্রি অফ স্যাচুরেশন কিন্তু ইয়ে পাবে না, 100% পাবে না। all the whole void is not filled with water। তোমার এখানে ভিআর থেকে যায়। আর এছাড়া আমরা পড়বো পোর প্রেসার প্যারামিটারস। পোর প্রেসার প্যারামিটারস, তুমি যদি লোড ইনক্রিজ করো
ইন এ ফাউন্ডেশন অর আর্থ স্লোপ, তাহলে তোমার কি হবে, তোমার লার্জ ডিফর্মেশন হবে। এবং 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 যে সয়েলটা তোমার এটার উপর তোমার the foundation which is resting on the soil or অথবা slope, এটা তোমার it will be considered as failed against its strength. তোমার যদি কোনো লোডিং এর জন্য তোমার যে লার্জ ডিফর্মেশন হয়, তাহলে তোমার এটা স্মল ডিফর্মেশনে কিন্তু সয়েল ফেল করবে না। ফেল করবে কখন, যখন লার্জ ডিফর্মেশন হবে। এবং ফেলটা কি করবে, the soil will fail। এবং সয়েল উপর কি আছে, একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ, একটা রিটেনিং ওয়াল থাকতে পারে, একটা এমব্যাঙ্কমেন্ট থাকতে পারে, একটা বিল্ডিং থাকতে পারে। সো if the loading is excessive loading হয়, তাহলে তোমার if the soil is soft, হ্যাঁ, তোমার এত লোড দিছো তুমি, তোমার বিল্ডিং থেকে এত লোড আসছে যে তোমার সয়েলে যে বেয়ারিং ক্যাপাসিটি সেটা সেই লোড নিতে পারছে না, দেন দ্য সয়েল উইল ফেল। এবং ফেল করবে কখন, যখন এটা when it will reach its shear strength। কাজেই একটা সয়েলে একটা পার্টিকুলার এটা একটা অ্যাবিলিটি আছে, it has got a capacity to withstand load coming into the soil। হ্যাঁ, তার চেয়ে যদি বেশি এসে যায় তাহলে সেটা ফেল করবে। এবং 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 একটা সয়েলে যদি ওয়াটার কন্টেন্ট কম হয়, স্টিফ ক্লে, একটা ভেরি সফট ক্লে, একটা সফট ক্লে, হ্যাঁ, একটা মিডিয়াম স্টিফ ক্লে, তো যত স্টিফ হবে বা যত হার্ড হবে এটা বেরিং যত বেশি হবে তত বেশি লোড নেবে। এটাই তো, তাই না, এটাই তো ইউজুয়াল, তাই না? আর 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 গ্রানুলার ম্যাটেরিয়াল বলে কি হয়, তোমার excessive deformation generally occurs due to sliding, rolling or rearrangement of the particles। তোমার ফাইন তোমার সয়েলে তোমার ইনফ্যাক্ট তোমার গ্রানুলার ম্যাটেরিয়ালে তোমার যদি এক্সেসিভ ডিফর্মেশন হয় বিকজ অফ স্লাইডিং, রোলিং এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকলস, তাহলে তোমার এখানে এবং সেটা তখন তোমার এখানে শেয়ারিং হয়, তখন তোমার সয়েলে শেয়ারিং হয়। তোমার যদি গ্রানুলার ম্যাটেরিয়ালে তোমার যদি এক্সেসিভ তোমার যদি ডিফর্মেশন হয় ডিউ টু স্লাইডিং, রোলিং এবং রিঅ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকলস, তাহলে এখানে তোমার শেয়ারিং হয়। হ্যাঁ, তোমার এটা দেখো, তোমার এখানে এগুলা দেখো, এটা এই স্লাইডে তোমার দেখো এগুলা এইদিকে স্লাইড করতেছে বা রোল করতেছে, এটা এগুলা এদিকে রোল করতেছে, তোমার এখানে লোড আছে। আলটিমেটলি তোমার যদি লোড নিতে না পারে, তাহলে দ্য হোল গ্রানুলার ম্যাটেরিয়াল উইল স্লাইড। তাহলে গ্রানুলার ম্যাটেরিয়ালের জন্য কিন্তু অন্য জিনিস, ক্লের জন্য একরকম, তোমার স্যান্ডের জন্য একরকম। তোমার এখানে দেখো সিম্পল একটা জিনিস দেখো, তুমি একটা ফুটিং লোড দিচ্ছ, তাহলে তোমার এখানে ফেলিউর মেকানিজম কেমন হয় দেখো। তোমার এর নিচে একটা ট্রায়াঙ্গুলার ওয়েজ থাকে, তারপরে এভাবে ফেল করে, এভাবে ফেল করে। হ্যাঁ, যখন এটা এভাবে এবং এভাবে যখন ফেল করবে, তখন তোমার শিয়ার স্ট্রেন্থ কোন দিকে ডেভেলপ করবে, তার উল্টা দিকে। হ্যাঁ, সবসময় যখন এটা যদি ফেলিউর সারফেস হয়, এবং এটা যদি ফেলিউর সারফেস হয়, এবং এটা যে অ্যাপ্লাইড লোড এবং তোমার এই তোমার ফুটিং এর উপর দিস ওভারলোড প্রেসার, তাহলে তোমার দিস ইজ দ্য ফেলিউর সারফেস। এবং এগুলো হলো তোমার দিস দ্য রেডিয়াল জোন অফ, এটা একটা ট্রায়াঙ্গুলার জোন, এটা এখানে সবচেয়ে বেশি ডিফর্মেশন হয়, এটাকে যেমন বলা যায় অ্যাক্টিভ জোন। আর এখানে তোমার লোয়ার শেয়ার সারফেস, এটা লোয়ার শেয়ার সারফেস। হ্যাঁ, কাজে এটা এভাবে ফেল করবে, এটা এভাবে ফেল করবে। বেসিক্যালি দিস ইজ দ্য ফেলিউর মেকানিজম। হ্যাঁ, তোমার যখন একটা সয়েল ফেল করে, দুই পাশ থেকে এভাবে ফেল করে টুয়ার্ডস দ্য সারফেস, তোমার এখানে ওভারলোড প্রেসার, দিস ইজ দ্য এক্সিস্টিং গ্রাউন্ড ওয়াটার লেভেল। এটা কি, দিস দ্য এক্সিস্টিং গ্রাউন্ড ওয়াটার লেভেল, এটা তোমার এটাকে বলা ডিএফ। হ্যাঁ, এটা তো ডেপথ অফ ফাউন্ডেশন। সো দিস ইজ দ্য ফেলিউর মেকানিজম, হ্যাঁ, আন্ডার ফুটিং। তাহলে তোমার আলটিমেটলি তোমার গ্রানুলার ম্যাটেরিয়ালে তোমার স্লিপেজ হয়ে তোমার এটা ফেল করে। হ্যাঁ, কাজেই যখন ফেল করে, ফেলিয়ারের আগে তোমার ইট রিচেস দ্য শেয়ার স্ট্রেংথ। সো অ্যাজ এ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স আমাদের কিন্তু এই স্ট্রেংথটাকে আমাদের যেটা বলতেছি আমরা, যখন এটা ফেল করে, দ্যাট স্ট্রেংথ ইজ টার্মড এজ শেয়ার স্ট্রেংথ। এবং দ্য অ্যাপ্লাইড কম্পোজিট লোড ইভেন্চুয়ালি কজেস দ্য সয়েল টু ফেল ইন শেয়ার ইন এ রাপচার সারফেস। এবং এখানে একটা রাপচার সারফেস হয়। হ্যাঁ, তুমি দেখছো যে এই যে তোমার this is a classical failure surfaces which is observed in below the surface of a footing, কিভাবে একটা soil fail করে। এবং কিছু টিপিক্যাল এক্সাম্পল দেখো, যে তোমার ইটস অল শেয়ার ফেলিউর। হ্যাঁ, এখানে দেখো ফেল করতেছে, এখানে দেখো শেয়ার এখানে ফেল করতেছে, এখানে স্লাইডিং এ ফেল করতেছে, এখানে যে স্লোপ স্টেবিলিটি ফেলিউর, এখানে শেয়ার ফেলিউর। সো দিস আর অল ন্যাচারাল সয়েলে দিস আর অল শেয়ার ফেলিউর। এবং এগুলা তোমার দিস ফেলিউর কুড অকার at shallow depth, this failure could occur at a reasonable depth। কাজেই তোমার এগুলা তোমার এইভাবে তোমার স্লাইডিং হয়। তুমি দেখছো তোমার এখন আমাদের এই মনসুন পিরিয়ডে তোমার ল্যান্ডস্লাইড হয়। তো দিস আর অল ফেলিউর, তাই না? হ্যাঁ, বান্দরবান এলাকায়, রাঙ্গামাটি এলাকায় তোমার দেখছো তোমার একদম হিল থেকে তোমার একদম ল্যান্ডস্লাইড হয়। So landslide, it's a failure of the soil.
হ্যাঁ, তোমার বেশি বৃষ্টি হলে তোমার এত ইরোশন হয়ে যায় তোমার টপ সয়েলে, যেটা তোমার এটা আস্তে আস্তে ফেল করে। সো দিস আর সাম টিপিক্যাল এক্সাম্পলস অফ কমন শিয়ার ফেলিউরস। হ্যাঁ, কাজে সয়েল কিন্তু ফেল করে ইন শিয়ার। তুমি যখন আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করতেছো, ইউ আর অ্যাপ্লাইং compressive load or axial load, but the soil is failing under shearing, not under compression. Soil is very strong in compression and it fails under shear. It fails under shear, not under compression. The failure surface কিন্তু একটা স্লাইডিং সারফেস, একটা টিপিক্যাল একদম একটা ইনক্লাইন্ড সারফেসে ফেল করে, তোমরা দেখবা যখন টেস্ট করবা। হ্যাঁ, সো দ্যাট ইজ শিয়ার ফেলিউর। The soil is very weak in tension. Soil is very weak in tension. তুমি দেখো যে এখানে একটা ফুটিং এর নিচে তুমি যখন দেখো, তুমি এটা এইভাবে দেখো, এটা যদি এইভাবে ফেল করে তাহলে শিয়ার সেল কোথায় ডেভেলপ করবে? তার উল্টা দিকে। তোমার সবসময় কি হবে, যেদিকে ফেল করতে চাইবে তার অপোজিট ডাইরেকশন তোমার শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে। এবার এটাকে বলা হয়, দিস ইজ কল মোবিলাইজ শিয়ার রেজিস্ট্যান্স। হ্যাঁ, তোমার এবং এটা যখনই এটার ভ্যালুটা যদি কম হয় তাহলে দ্য সয়েল উইল নট ফেল। যদি মোবিলাইজ শিয়ার স্ট্রেস, যদি এর পার্টিকুলার শিয়ার স্ট্রেস যদি কম থাকে তাহলে ইট উইল নট ফেল, যদি লোড কম হয়। কিন্তু মোবিলাইজ শিয়ার স্ট্রেস যদি এত এক্সেসিভ হয়ে যায়, ইট এক্সিডস the shear strength of the soil itself, then it will fail. Then it will fail. হ্যাঁ, তো যখন ফেল করে ওই সময় যেই শিয়ার স্ট্রেস ডেভেলপ করে সেটাকে আমরা বলি শিয়ার স্ট্রেংথ। So shear strength is the shear stress at failure. Shear strength of a soil is a shear stress at failure. তোমরা এখানে দেখো, এগুলো অ্যাপ্লিকেশন দেখো, আর্ট স্লোপে দেখো, আর্ট স্লোপে তোমার যদি এটা যদি এভাবে ফেল করে তাহলে শিয়ার স্ট্রেস কোন দিকে, মোবিলাইজ শিয়ার কোন দিকে ডেভেলপ করে, এইদিকে ডেভেলপ করবে। কাজে এইভাবে একটা তোমার স্লোপে তোমার এইভাবে তোমার ফেল করে। হ্যাঁ, তোমার যেমন বলতে যে if the stresses exceed the shear strength, a landslide occurs. তাই না? তোমার একটা হিলে একটা স্টিপ স্লোপ আছে, যখনই তোমার এটার মোবিলাইজ শিয়ার স্ট্রেসটা তোমার শিয়ার স্ট্রেসকে এক্সিড করবে, দেন ইট উইল ফেল। তোমার এখানে দেখো, এখানে একটা স্ট্রাকচারাল ফাউন্ডেশন, এখানে একই রকম। তোমার তুমি এইভাবে সারফেস, এইভাবে তোমার এটা যদি এদিকে যদি ইয়ে হয়, এদিকে যদি তোমার স্লাইডিং সারফেস জেনারেট করে তাহলে এদিকে শিয়ার ডেভেলপ করবে। এবং এগুলার নিচে যেটা হয় যে আমরা বলি বেয়ারিং ক্যাপাসিটি, এটাকে বলা হয় কিন্তু বেয়ারিং ক্যাপাসিটি ফেলিউর। এই যে শেয়ার ফেলিউর আন্ডার স্ট্রাকচারাল ফাউন্ডেশন, এটাকে বলা হয় সয়েলটা যে ফেল করতেছে, দিস পার্টিকুলার ফেলিউর ইজ কল্ড বেয়ারিং ক্যাপাসিটি ফেলিউর। এবং এটা খেয়াল রাখবা যে আমাদের ইঞ্জিনিয়ারিং এ তোমার ফেলিউর দুই ধরনের, একটা হলো ফেলিউর ডিউ টু স্লাইডিং which is called bearing capacity failure, একটা তোমার ফেলিউর ডিউ টু এক্সেসিভ সেটেলমেন্ট। এই জন্য আমরা যখন একটা টল বিম ডিজাইন করি, আমরা কিন্তু বলে দিই যে ইউর সেটেলমেন্ট শুড বি নট মোর দ্যান 1 ইঞ্চ অর 1.5 ইঞ্চ। এর চেয়ে যে বেশি সেটেলমেন্ট হয়, যদি ইভেন্ট সেটেলমেন্ট হয় তাহলে ইট ইজ ওকে, বাট ইফ দেয়ার ইজ ডিফারেন্ট সেটেলমেন্ট, বিল্ডিং এর বিভিন্ন কর্নারে ডিফারেন্সিয়াল এক রকমের সেটেলমেন্ট, কোথাও 1 ইঞ্চি, কোথাও 1.5 ইঞ্চি, কোথাও হাফ ইঞ্চ, তাহলে তোমার ফাউন্ডেশন ক্র্যাক করবে এবং ইট উইল আলটিমেটলি ফেল। কাজে এখানে একটা খুব ইম্পর্টেন্ট দুইটা কিওয়ার্ড, একটা হচ্ছে তোমার বেয়ারিং ক্যাপাসিটি ফেলিউর, একটা হচ্ছে তোমার সেটেলমেন্ট ফেলিউর। তাহলে এই যে শেয়ার ফেলিউর যেগুলা বলা হচ্ছে, দিস আর অল bearing capacity failure. মানে কি soil bearing capacity is same as its shear strength. Bearing capacity of a soil is same as the shear strength of the soil. একই তোমার ইউনিট। আমি যদি বলি bearing capacity is 1 TSF, the bearing capacity is 100 kN/m². It's stress. Bearing capacity is stress. কাজেই এটা হচ্ছে তোমার এই যে বলা হচ্ছে that this is known as bearing capacity failure. যদি এক্সেসিভ, যদি কম্প্রেসিভ স্ট্রেস হয় তাহলে তোমার bearing capacity failure হবে। তোমার এখানে দেখো রিটেনিং ওয়াল, এদিকে তোমার ব্যাকফিল, এখানে একটা ব্যাকফিল রিটেন করতেছে। রিটেনিং ওয়াল এটা কাজ কি? এটা একটা ইন্টারনাল কাজ কি? ইট রিটেইনস। এটা আমরা কিন্তু লেফট পাশে পড়বো আমাদের একটা চ্যাপ্টার। আমরা এখানে একটা টপিক আমাদের হয়তো চ্যাপ্টার লেকচার লাগবে। এখানে তোমার রিটেনিং ওয়াল আমরা ডিজাইন করবো না, কিন্তু আমরা অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার, এগুলো আমরা হয়তো উইল ডিসকাস। এবং দেয়ার নাম্বার অফ প্রবলেমস। এবং এখানে তোমার অ্যাক্টিভ আর্থ প্রেসার কোফিশিয়েন্ট, তোমার প্যাসিভ আর্থ প্রেসার কোফিশিয়েন্ট আর্থ প্রেসার রেস্ট করছে। একটা রিটেনিং ওয়ালেও তোমার দেখো, এটা রিটেনিং ওয়াল, এটা কি করছে, একটা ব্যাকফিল। তুমি দেখছো না রিটেনিং ওয়াল? দেখো তোমরা ব্রিজ অ্যাপার্টমেন্টে থাকে, তোমার বিভিন্ন জায়গায় থাকে না, তোমার মাটিকে রিটেন করে। এবং এগুলো তোমার থার্ড ইয়ার কি ডিজাইন করছো রিটেনিং ওয়াল? না স্যার। তাহলে এটা করবা, ডিজাইন করবে, স্ট্রাকচার ডিজাইন করবা। রিটেনিং ওয়াল স্ট্রাকচারাল ডিজাইন উইথ এনফোর্সমেন্ট। কাজে এটা রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে রিটেন করা। কাজে তোমার এখানে রিটেনিং ওয়াল, এখানে তোমার যদি এক্সেসিভ যদি প্রেসার দেয়, ল্যাটারাল প্রেসার, এটা কিন্তু ল্যাটারাল প্রেসার, তাহলে হয়তো তোমার এইভাবে একটা স্লাইডিং সারফেস তোমার
তোমার এভাবে ফেল করবে এবং তার উল্টো দিকে তোমার শেয়ার স্ট্রেংথ তোমার ডেভেলপ করবে আর কি। তো এটা হচ্ছে তোমার রিটেনিং ওয়ালে আমরা অ্যাপ্লাই করি। দেন তোমার একটা এই যে তোমার টানেল লাইনিংস, এই যে টানেল লাইনিংস, হ্যাঁ, এটাও যদি তোমার ফেল করে এইভাবে, এখান থেকে লোড আসতেছে, হ্যাঁ, এখান থেকে লোড আসতেছে, তোমার লোড আসতে তোমার এটা যদি ফেল করে তাহলে তোমার তার অপোজিট ডাইরেকশনে তোমার শেয়ার স্ট্রেস বা মোবিল শেয়ার স্ট্রেস তোমার ডেভেলপ করবে। সো দিস আর অল অ্যাপ্লিকেশনস। হ্যাঁ, অ্যাপ্লিকেশন মধ্যে কি দেখলাম আমরা, দেখো আমাদের প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন ইজ একটা আর্ট স্লোপ। হ্যাঁ, একটা আর্ট স্লোপ। হ্যাঁ, তোমার দেন তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার একটা ফুটিং এর নিচে ফুটিং, দেন একটা রিটেনিং ওয়াল, দেন টানেল লাইনিংস, দেন তোমার দেখো পেভমেন্ট, দেখো হাইওয়ে পেভমেন্ট, তোমার পেভমেন্ট ফেল করে না? হ্যাঁ, তোমার এটা একটা পেভমেন্ট, তার নিচে বেস ম্যাটেরিয়াল আছে, তার নিচে সাবগ্রেড, হ্যাঁ, তার উপর সাবগ্রেড, এই যে এই সাবগ্রেড সয়েল, এটা আমরা অ্যাস্ট্রো দিয়ে ক্লাসিফিকেশন করবো যেহেতু পেভমেন্ট ডিজাইন করতেছি। হ্যাঁ, এবং এই পেভমেন্টের উপরে তোমার কি থাকবে, বেজের উপরে কি থাকবে, একটা তোমার সিল কোট থাকবে, হ্যাঁ, একটা ওয়্যারিং কোর্স, হ্যাঁ, একটা বিটুমিনাস ম্যাটেরিয়াল। আর বেস ম্যাটেরিয়াল নরমালি কি হয়, এটা একটা কোর্স অ্যাগ্রিগেট উইথ স্যান্ড। আর এই সয়েলটাকে কি বলা হয়, দিস ইজ কল্ড সাবগ্রেড সয়েল। হ্যাঁ, দিস ইজ কল্ড সাবগ্রেড সয়েল। কাজে তোমার এখানে যদি অনেক বেশি উইন্ড লোড আসে তাহলে তোমার সয়েলটা এইভাবে ফেল করতে পারে, দ্য সাবগ্রেড সয়েল উইল ফেল ইন দিস ডিরেকশন, এবং তার উল্টো দিকে শেয়ার স্ট্রেংথ গেইন করবে। হ্যাঁ, তাহলে দিস ইজ আনাদার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তোমার একটা রানওয়ে পেভমেন্ট, একটা ট্যাক্সিওয়ে, একটা মেজর হাইওয়ে, হ্যাঁ, তো সেখানে তোমার দ্য পেভমেন্ট মে ফেল due to shear due to তোমার production of very large shear stress। হ্যাঁ, তোমার যদি সেখানে যে অনেক লার্জ due to development of very large shear stress। হ্যাঁ, কাজে এটা দিস আনাদার অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের সামারি হচ্ছে তাহলে শেয়ার স্ট্রেংথ, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইট ইজ দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টু শেয়ারিং স্ট্রেস। দিস ইজ দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টু শেয়ারিং স্ট্রেস। When this strength is exceeded, failure occurs along the planes in the soil mass called slip surfaces। তো আমরা যে এখানে যে এই যে এতগুলি ছবি দেখলাম, তাহলে এগুলোকে আমি কি বলবো, এই প্রত্যেকটাকে কি বলবা তোমরা, এগুলোকে কি বলবা, যখন ফেল করছে এটাকে কি বলবা, এটাকে বলবা রাপচার সারফেস বলবা, অথবা স্লিপ সারফেস বলবা, হ্যাঁ, বা ফেলিউর প্লেন বলবা। হ্যাঁ, এগুলাকে আমি কি বলবো, একটা সিলিন্ড্রিক্যাল ফেলিউর সারফেস, একটা ফেলিউর প্লেন বা রাপচার সারফেস। এবং এটা কখন ডেভেলপ করবে, যখন তোমার ফেল হবে তখন। যখন তোমার স্ট্রেংথ, দ্য শেয়ার স্ট্রেংথ উইল এক্সিড। হ্যাঁ, তোমার এখানে শেয়ার স্ট্রেংথকে এক্সিড করলে স্যার। হ্যাঁ, তোমার ওখানে যে তোমার বিকজ অফ লোডিং তোমার ওখানে যে স্ট্রেসটা ডেভেলপ করতেছে, দ্যাট ইজ হুইচ ইজ কল্ড mobilized shear stress or developed shear stress. When this mobilized or developed shear stress exceeds the value of the shear strength of that particular soil, the soil will fail along এবং ফেলটা একটা প্লেন সারফেস হতে পারে, একটা সিলিন্ড্রিক্যাল সারফেস হতে পারে, একটা প্যারাবোলিক শেপের একটা সারফেস হতে পারে। তুমি দেখছো অনেক সারফেসটা কিন্তু সবসময় ইট ইজ নট প্লেন সারফেস। রিটেনিং ওয়াল হয়তো প্লেন হচ্ছে, এবং এটা শ্যালো ডেপথ হতে পারে, এটা ইয়েতেও হতে পারে। হ্যাঁ, তাহলে তোমার the sliding capability of a soil while to support a loading from a structure or to support its own overburden, শুধু যে স্ট্রাকচার থাকবে তা না, বিকজ অফ দ্য ওন ওভারবার্ডেনও হতে পারে। হ্যাঁ, এটা তো সলিড একটা ওয়েট আছে। or to sustain a slope in equilibrium is called the shear strength। হ্যাঁ, তো এগুলো তোমরা দেখবা, এগুলো ডেফিনিশন এরকম খুব বেশি, হ্যাঁ, বাট এগুলো বেসিক জিনিস একটু জেনে রাখো আর কি। আর ইম্পর্টেন্স অফ shear strength in geoengineering, এটা আমাদের কোথায় কাজে লাগবে? হ্যাঁ, where the fields of application of shear strength parameters, আমি কোথায় এই অ্যাপ্লাই করবো as a geotechnical consultant or as a geotechnical engineer, আমি এটা কোথায় ইউজ করবো? হ্যাঁ, আমি so after graduation you will be a civil engineer, then you may become a geotechnical consultant or geotechnical engineer বলতে পারি। আমাদের চারটা মেজর ফিল্ড আছে, কে কোথায় কাজ করবে, ডিপেন্ডস। হ্যাঁ, সো ইফ ইউ আর জিওটেকনিক্যাল কনসালটেন্ট, তাহলে আমি ফিল্ডে আমি স্যাম্পল নাম্বার টেস্ট করবো, আমি বিভিন্ন শেয়ার স্ট্রেংথ প্যারামিটার বের করবো, আনরেন, সিইউ, 5 টার্ম, সি প্রাইম, এগুলো আমি কোথায় কাজে লাগাবো? সো দিস আর দ্য এরিয়াস, দিস আর দ্য পার্টিকুলার মানে ফিল্ডস যেখানে আমি দিস আর দ্য স্কোপস যেখানে আমার তোমার শেয়ার স্ট্রেংথ প্যারামিটারগুলো আমি ইউজ করবো। তুমি যে একটা ফাউন্ডেশন ডিজাইন করো, তাহলে বেয়ারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন হয়, হ্যাঁ, এটার জন্য তোমার ফাউন্ডেশন ডিজাইন লাগবে। তুমি যদি একটা আর্ট বা রক ফিল ড্যাম ডিজাইন করো, তোমার এই তোমার বেয়ারিং, তোমার এই সয়েল প্যারামিটার গুলো লাগবে। তুমি যদি একটা হাইওয়ে, রানওয়ে, ট্যাক্সিওয়ে অথবা একটা এয়ারফিল্ড পেভমেন্ট ডিজাইন করো, তাহলে ইউ রিকোয়ার দ্য ভ্যালুজ অফ
shear প্যারামিটার। তুমি যে একটা স্লোপ স্টেপ অ্যানালিসিস করো, পরে কাট করতে পারো, একটা স্লোপ করতে পারো, একটা ভার্টিক্যাল কাট, একটা স্লোপের করতে পারো, তাহলে তোমার ইউ রিকোয়ার দ্য ভ্যালুজ অফ shear প্যারামিটার। তুমি যদি একটা রিটেনিং ওয়াল ডিজাইন করো, যেখানে তোমার ল্যাটারাল আর্থ প্রেসার যে কোফিশিয়েন্ট, এটা যে ল্যাটারাল আর্থ প্রেসারের যে ভ্যালুগুলো লাগবে, সেই ভ্যালুগুলোর মধ্যে তুমি দেখবা যে সি এবং ফাই ইজ ইনভলভ, অল দ্য shear প্যারামিটারস আর ইনভলভ। তো কাজেই তোমার এই চারটা পার্টিকুলার এরিয়া, 5টা আমি এরিয়া বললাম, যে যেখানে তুমি এই পার্টিকুলার এরিয়াতে, আমরা কিন্তু সবই এগুলোকে তোমার 4-1 পড়বা, ফাউন্ডেশন ডিজাইন এগুলো তোমার 4-1 পড়বা, এই যে এটাও 4-1 পড়বা, রিটেনিং ওয়াল ডিজাইন শিখবা না। এই থার্ড ইয়ার আমরা শুধু সয়েল মেকানিক্স এর কনসেপ্টটা দিই আর কি, এবং এটা অ্যাপ্লিকেশনটা তোমার হবে সব 4-1 হ্যাঁ, অল ডিজাইন, হ্যাঁ, তোমার পাইল ডিজাইন, হ্যাঁ, র্যাপ ডিজাইন, ফুটিং ডিজাইন, রিটেনিং ওয়াল ডিজাইন, হ্যাঁ, এগুলো সব 4-1 এ পড়বে আর কি। আর এখানে হোয়াট আর দ্য কন্ট্রিবিউটিভ ফ্যাক্টরস টু shear strength। এখানে বেসিক কম্পোনেন্ট গুলো কি দেখো, একটা হচ্ছে তোমার ইন্টারলকিং, রেজিস্ট্যান্স টু ইন্টারলকিং, হ্যাঁ, যেগুলো হোয়াইট বল ইয়ে করা হয়েছে। একটা হলো ফ্রিকশন রেজিস্ট্যান্স। তো এই দুইটা জিনিস কার জন্য অ্যাপ্লিকেবল হবে? ফর গ্রানুলার ম্যাটেরিয়াল, ঠিক আছে। আর অ্যাডিশন বিটুইন সয়েল পার্টিকেলস, যেটাকে বলা হচ্ছে কোহেশন, অ্যাডিশন অর কোহেশন। কাজে তোমার হোয়াট আর দ্য বেসিক কম্পোনেন্টস অফ shear strength, একটা হচ্ছে ইন্টারলকিং, একটা হচ্ছে ফ্রিকশন রেজিস্ট্যান্স, একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে কোহেশন। ইন্টারলকিং ফ্রিকশন রেজিস্ট্যান্স কার জন্য অ্যাপ্লিকেবল? ইন্টারলকিং এবং ফ্রিকশন রেজিস্ট্যান্স এটা কার জন্য অ্যাপ্লিকেবল? দিস ইজ অ্যাপ্লিকেবল গ্র্যানুলার স্যার। ফর কোর্স গ্রেন ম্যাটেরিয়াল, ফর স্যান্ডস, ফর গ্রাভেলস, হ্যাঁ। আর অ্যাডিশন কোহেশন এটা কার জন্য অ্যাপ্লিকেবল? ফর ফাইন গ্রেন ফাইন সয়েল, গ্রেন স্যার। হ্যাঁ, সিল্ট এবং ক্লে। হ্যাঁ, কাজেই মানে সয়েলের বিহেভিয়ারটা কিন্তু খুব কমপ্লেক্স। হ্যাঁ, অনেকে মনে করে সয়েল মেকানিক্স বোধহয় খুব মানে এটা ইটস বিকজ ইটস এ heterogeneous material, so the behavior is very complex. তো সেটা আমি বললাম, দেখো, the first two sources are mainly responsible for the shear of granular soils. I have already mentioned, তাই না? আমি অলরেডি কিন্তু বলছি তোমাদের এটা। তোমার ইন্টারলকিং, ফ্রিকশন রেজিস্ট্যান্স, এটা হলো ফর granular material or coarse grain soil which are sands and gravels. Second third কোনটা? অ্যাডিশন এবং কোহেশন। এগুলো হচ্ছে তোমার কার জন্য? স্যান্ড ক্লে। ফ্রিকশন তোমার স্যান্ড থাকবে, হ্যাঁ, ফ্রিকশন তোমার থাকবে, ফ্রিকশন রেজিস্ট্যান্স কিন্তু তোমার ইয়ে থাকবে। ক্লের জন্য তোমার কিন্তু ফ্রিকশন পাওয়া যায়, স্যান্ড এবং ক্লে। আর স্যান্ডের জন্য, শুধু স্যান্ডের জন্য অনলি ইন্টারলকিং, হ্যাঁ, এবং ফ্রিকশন রেজিস্ট্যান্স থাকবে, দুইটাই থাকবে। আরেকবার রিপিট করা যাবে দেখো, লাস্টটা? প্রথম দুইটা ইন্টারলকিং এবং ফ্রিকশন রেজিস্ট্যান্স, এটা কার জন্য? ফর স্যান্ডস এন্ড গ্রাভেলস, হ্যাঁ। সেকেন্ড এবং থার্ড, সেকেন্ডটা কি? সেকেন্ডটা বলা হচ্ছে তোমার ফ্রিকশন রেজিস্ট্যান্স, আর থার্ডটা কি? কোহেশন এবং অ্যাডিশন, যেটা একই জিনিস। এখানে ফোর্থ কিছু নাই কিন্তু, বুঝতে পারছো? এখানে দেখো, এখানে অ্যাডিশন কোহেশন কিন্তু সেম জিনিস। সো তোমার সেকেন্ড থার্ড যে কার জন্য? কোহেসিভ সয়েলের জন্য। তার মানে কোহেসিভ সয়েলে কিন্তু ফ্রিকশন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, প্লাস কোহেশন ডেভেলপ করে। আর দ্য থার্ড ওয়ান, which is the cohesion or adhesion, this is applicable only for cohesive materials, very plastic clay, only for cohesive materials. তোমার স্যান্ডের জন্য কিন্তু কখনো আমরা কি পাই না, আমরা কিন্তু কোহেশন পাই না, অ্যাডিশন পাই। তুমি দেখছো তো একটা স্যান্ড, একটা ফ্রি ড্রেনিং ইয়ে, হ্যাঁ, এখানে কোনো কোহেশন, এখানে কোনো ইয়ে থাকে, কোনো পার্টিকুলার মধ্যে কোনো কোহেশন থাকে, কোনো অ্যাডিশন থাকে, তাই না? এটা একদম সেগ্রিগেটেড লুজ ডেন্স পার্টিকেল হলে এটা এখানে একটার সাথে একটা কিন্তু কোনো কোহেশন নাই। এবং এই কম্পোনেন্ট গুলি এবং it is neither easy nor practical to clearly distinguish the effects of these components on the shear strength of the soil, as they are in turn influenced by many agents. এবং এইগুলা এই যে কম্পোনেন্ট গুলি, তোমার ইন্টারলকিং, ফ্রিকশন রেজিস্ট্যান্স, অ্যাডিশন অর কোহেশন, এগুলা তোমার বেশ কিছু তোমার they are affected by a number of agents. And what are these agents? These are because of heterogeneous nature of the soil that typically most যেটা typify most soil masses, তারপর water table location কোথায় আছে, মশা কারণ কি আছে, ড্রেনেজ কি রকম, তোমার the nature of construction, stress history, এগুলো দেখবা তোমার normally constructed soil, over constructed soil, structural disturbance of the soil, chemical action, environmental condition. কাজে এই যে প্যারামিটার গুলি, these are again affected by a number of factors. So these are the factors which influence the interlocking, then your friction resistance or cohesion or adhesion. হ্যাঁ, এগুলাকে তোমার এই ফ্যাক্টরগুলি এগুলাকে আবার গভর্ন করে অথবা ইনফ্লুয়েন্স করে আর কি।
কাজেই তোমার shear strength খুব খুব ইজিলি তোমার ইন্টারপ্রেট করা যায় না আর কি। আর shear strength and deformation of the foundation can be obtained either from laboratory test, এটা তুমি দেখো যে আমরা shear strength এবং deformation এগুলো আমরা কোথায় পাবো, either from laboratory test or from field test। এবং তোমার understanding of this interrelated and complex matters needed to have a very clear in view of the following basic aspects। এখানে এখানে তোমার আমরা shear strength বের করব from laboratory test, from field test, ঠিক আছে? আমরা laboratory test এবং field test থেকে আমরা shear strength বের করব। আমরা কাজেই তোমার দেখো strength of different materials বলে কি লেখা আছে, complexity, তাই না? complexity। So the steel is very simple, tensile strength, concrete just complete strength, আর soil কি, soil জন্য তোমার shear strength। এবং এটা কিন্তু the number of factors affect the value of shear strength। তুমি কি ধরনের টেস্ট করতেছো, তোমার তোমার pore water কি রকম আছে, তোমার it is saturated or unsaturated, তোমার it is drained or undrained, it is quick shear করতেছো নাকি very slow shear করতেছো। So the behavior is very complex। It is not a homogeneous material like rebar or concrete। কাজে এখানে তোমার একটা জাস্ট একটা খুব একটা ভিউ দেওয়া হচ্ছে তোমার যে the behavior of soil is not like concrete or steel। The behavior of soil is very complex। It is very much dependent on test conditions, তোমার sample type, there are number of factors। এখানে স্টিল, প্লাস্টিক এগুলা তুমি দেখো, এটা দেখো যে shear strength আমার এখানে কি কি আছে, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আছে আর কোহেসিভ স্ট্রেংথ। একটা হলো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আসে, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কোথা থেকে আসে, ফাই থেকে আসে, আর কোহেসিভ স্ট্রেংথ কোথা থেকে আসে, সি থেকে আসে। একটা হলো কোহেশন, একটা হলো ফ্রিকশনাল, এটা ফ্রিকশনাল স্ট্রেংথ কোথা থেকে আসবে, ফ্রম ইন্টারলকিং এন্ড ফ্রিকশনাল রেজিস্ট্যান্স থেকে তোমার ফ্রিকশনাল স্ট্রেংথ আসবে। আর কোহেসিভ কোথা থেকে আসবে, only from cohesion or adhesion। আর এখানে এটা আমি খুব কুইকলি stress on soil, stress on এটা Morsel diagram, cohesion, friction এগুলা তো এটা এখানে কিছু মেকানিক্স এর কিছু ছিল, আমি এটা যাব না। friction between solid bodies, এটা লেভেল 1 টার্ম 1 এর কিছু কনসেপ্ট, এটা তোমরা একটু দেখবা। এগুলো তোমরা পড়ছো না, দেখছো তো এগুলা? নরমাল স্ট্রেস, friction, angle of friction, angle of repose, তোমার কি হয়, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন, একটা ইম্পেন্ডিং মোশন, একটা ফ্রিকশন উইথ মোশন which is kinetic friction। তো এই জিনিসগুলো এখানে হচ্ছে কিন্তু আসলে আলটিমেটলি কিন্তু একটা সয়েল একটা ইম্পেন্ডিং মোশন হয়ে তারপরে দেন ইট ইজ গোয়িং আন্ডার মোশন, ফেলিউর হচ্ছে। কাজে এই যে মেকানিক্স এর এই জিনিস তোমাদের মেকানিক্স 1 মানে পড়ানো হয় ফ্রিকশন চ্যাপ্টারে, এই জিনিস সব কভার করছে, তাই না? তোমার এখানে দেখো যে আমাদের কোথায় এগুলো যাবো না, আমরা সেখানে কি বের করি, আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ বের করি না, আমরা ওখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বের করি না। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন নাকি, ইট ইজ ফাই। তো সয়েলের বেলা এটা তো একই অ্যাঙ্গেল, তাই না? সয়েলের বেলা দিস ইজ দ্য সেম অ্যাঙ্গেল। তো আমাদের সয়েল কিন্তু সলিড বডি না, যে আমাদের যে এফ ইকুয়াল টু মিউ এন, এটা কোন ইকুয়েশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল টু ইকুয়েশন অফ স্ট্যাটিক ফ্রিকশন মাল্টিপ্লাইড বাই দ্য নরমাল ফোর্স। এগুলো কোথায় পড়ছো? এগুলো মনে আছে? আমি তো কত টার্মে তো আমি পড়লাম ফ্রিকশন এদের 1 দ্যাট ইজ সলিড বডি। এটা একটু জাস্ট কনসেপ্টে দেওয়া হচ্ছে আর কি, যে এফ তোমার এই যে তোমার ফ্রিকশন ফোর্স, the maximum static friction force, that is equal to coefficient of static friction multiplied by the normal force। তো এগুলো তোমার খুব ডিটেইল, এগুলো তোমার দেখা লাগবে না, এটা আছে, এগুলো তোমার স্কিপ করে যাও, অসুবিধা নেই। এবং tan phi টা কি হবে, tan phi টা কি, নরমাল স্ট্রেস বাই, তোমরা দেখছো না tan phi টা কি, নরমাল রিঅ্যাকশন ডিভাইড বাই কি, ফ্রিকশন যে স্ট্রেসটা পায় সিগমা বাই টাউ। tan phi টা কি, সিগমা বাই টাউ। এটা কি, I am talking about friction between solid bodies। এটা তোমাদের খুব ডিটেইলস দরকার নেই, এটা একটু রিভিউ করলাম আর কি। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের সয়েলেও আসবে। ফ্রিকশন স্ট্রেংথ এগুলা দেখো কি ফাইকে কি ফ্যাক্টর ইয়ে করে, মিনারোলজি, শেপ, গ্রেডেশন, ভয়েড রেশিও, অর্গানিক ম্যাটেরিয়াল, মিনারোলজি, তোমার ফ্রিকশন অ্যাঙ্গেল, এটা ডিপেন্ড করে তোমার মিনারোলজিতে, whether the soil is toluenite, illite,
তোমার শেপ, অ্যাঙ্গুলার, এগুলো আমরা কিন্তু পড়াইছি, whether this angular shape, sub-rounded, rounded, হ্যাঁ, এই শেপের ভিতরে গ্রেডেশন, ওয়েল গ্রেডেড, পোলি গ্রেডেড, ওয়ার্ড রেশিও খুব বেশি না কম, ওয়ার্ড রেশিও কম হলে 5 প্রাইম বেশি হবে, ওয়ার্ড রেশিও বেশি হলে 5 ভ্যালু কম হবে, তাই না? ইট ইজ ভেরি অবভিয়াস। যে অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, অর্গানিক ম্যাটেরিয়াল থাকলে তোমার ফ্রিকশন ভ্যালু অনেক কম আসে, স্ট্রেংথ অনেক কম পাওয়া যায়। কাজে দিস আর দ্য ফ্যাক্টরস which তোমার এই যে 1 2 3 4 5, there are 5 factors which influence, which affect the value of friction angle. একটা হচ্ছে মিনারোলজি, তোমার এটা ক্লে হলে মিনারোলজি আসবে, স্যান্ডের জন্য কোনো মিনারোলজি নাই, স্যান্ড তো কোয়ার্টজ পার্টিকেলস। ক্লে হলে তোমার কি আসে? কেলোনাইট, ইলাইট, মনমোলিনাইট। আর শেপ তো ক্লের জন্য খুব একটা অ্যাপ্লিকেবল না, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর গ্রানুলার ম্যাটেরিয়াল, তোমার রাউন্ডেড, সাব রাউন্ডেড, অ্যাঙ্গুলার, তাই না? গ্রেডেশন, ওয়েল গ্রেডেড, পোলি গ্রেডেড for granular material. Void ratio it's applicable for granular material, for cohesive material as well. Organic material এটা তোমার স্যান্ডের জন্য applicable, but basically for clays, হ্যাঁ? So these are the factors which affect significantly the values of angular material friction. আর কোহেশন দেখো, গ্রানুলার ম্যাটেরিয়ালে তোমার কি বলছিলাম, এটাকে যে বলা যায় ভ্যান ডার ওয়াল ফোর্স। গ্রানুলার ম্যাটেরিয়ালে যে ইন্টারলকিং ফোর্স থাকে, যে থাকে ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ কল্ড ভ্যান ডার ওয়াল ফোর্স। আর এবং the body force is usually referred to as gravitational force, where the mass of the bodies is predominant and larger particles are influenced by this force. তো এই যে এর যে কনসেপ্ট আর কি, ফ্রিকশনের যে কনসেপ্ট আর কি, এই যে তোমার ফ্রিকশনের কনসেপ্ট হচ্ছে তোমার এই যে van der Waals force, this is due to electrical surface charges and a bonding between the particle occurs in planes of water, which helps to generate various chemical bonding among the particles. এবং এই কোহেশন কনসেপ্ট কার জন্য অ্যাপ্লিকেবল? This is for fine grained material. This is the fine grained material, এবং এই অ্যাডিশনের জন্য একটা বন্ডিং হয়। এই বন্ডিংটাই তো আমাদের এই যে অ্যাডিশন ডিউ টু বন্ডিং ইজ নোন অ্যাজ কোহেশন, হ্যাঁ? The addition due to bonding is known as cohesion. তাহলে আমাদের একটা হচ্ছে তোমার ইন্টারলকিং, ফ্রিকশন রেজিস্ট্যান্স এবং কোহেশন, হ্যাঁ? Addition due to bonding is cohesion. এবং এই কোহেশনটা কার জন্য অ্যাপ্লিকেবল? It is only applicable for fine grained materials. এবং এখানে তোমার যত স্মলার পার্টিকেল হবে, তোমার সারফেস এরিয়া তত বেশি হবে, হ্যাঁ? তোমার একটা ফাইন গ্রেন সয়েলের সারফেস এরিয়া ইজ ভেরি লার্জ কম্পেয়ার্ড উইথ কোর্স গ্রেন সয়েল। এবং এইগুলো কিন্তু তোমার এই সয়েলের বিহেভিয়ারটাকে কিন্তু তোমার ডোমিনেট করে। এই যে সারফেস এরিয়া, এটা ভয়েড রেশিও, এটা সি ভ্যালু, এটা ওয়াটার কন্টেন্ট, এগুলো সবই তোমার ইট অল ইনফ্লুয়েন্সেস দ্য ভ্যালুজ অফ কোহেশন। এবং তুমি দেখছো ক্লের জন্য তোমার অ্যাডসর্ব ক্যাটায়ন থাকে, হ্যাঁ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, যে সারফেসে তোমার অ্যাডসর্ব আয়ন থাকে। তো এখানে অনেক তোমার কেমিক্যালের ব্যাপার আছে, যেটা আমরা মাস্টার্সে আমরা ইয়ে করি আর কি। আমরা ক্লে মিনারোলজিটা আমরা ইয়েতে কভার করি মাস্টার্সে, ভেরি 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 বিগ টপিক, হ্যাঁ? তোমার ক্লে মিনারোলজি, হ্যাঁ, তোমার মিনারেল গুলি, এবং এখানে তোমার অ্যাডসর্ব ক্যাটায়ন থাকে। আমি কিছু জিনিস বলছি তোমার, হ্যাঁ? তোমার সেগুলা তোমার কি থাকে, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি থাকে, হ্যাঁ? তো এই জিনিসগুলো কার জন্য অ্যাপ্লিকেবল? ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, অ্যাবজর্ব ক্যাটায়নস, এগুলা কি গ্রানুলার ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেবল? দিস আর নট অ্যাপ্লিকেবল ফর গ্রানুলার ম্যাটেরিয়াল, দিস আর অল অ্যাপ্লিকেবল ফর ফাইন গ্রেন সয়েল, হ্যাঁ? যেমন তুমি যেমন কোহেশন দেখো, তুমি যদি একটা ভার্টিক্যাল কার্ভ, ভার্টিক্যাল যদি একটা এক্সকেভেশন করতে চাও, তুমি স্যান্ডে করতে পারবে না। কেন পারবে না? বিকজ the sand material has got no cohesion. কিন্তু তুমি যদি একটা ইয়েতে করতে চাও, তুমি যদি একটা ক্লেজ অথবা সিল্টে, you should be able to carry out a vertical cut in clays and silts, তাই না? এবং it will remain standing, or it will be unsupported for some time, হ্যাঁ? হয়তো পরে হয়তো তোমার উইথ টাইম হয়তো তোমাকে তো ব্রেসিং দিতে হতে পারে, হ্যাঁ? You may go for shore pile if you go for a very very large vertical cut, স্পেশালি তুমি যদি একটা দুটা চারটা বেসমেন্ট করো। এখন আমাদের তোমার মুসলমান এলাকায় যে নাম্বার অফ প্রজেক্ট, যেখানে we are having 4 basements, তো তোমার 40 ফিট মাটি তোমার এখানে ইয়ে করতেছে, তখন 40 ফিট মাটি কি তোমার স্যান্ডে করতে পারবে না, ক্লেতে করতে হয়। তারপরে তোমার কি দিতে হয়? শোর পাইল দিতে হয়। এটাকে শোর পাইলটা কি? এটা একটা রিটার্নিং স্ট্রাকচার, এটাকে তোমার ধরে রাখার জন্য। তো এখানে যেটা তোমার যেটা আমি মোটা থেকে বলতে চাই, সেটা হচ্ছে তোমার যে কোহেশন থাকলে তুমি you can go for a vertical cut in clays and silts which has got cohesion, মানে যেখানে তোমার প্লাস্টিসিটি আছে। তোমার যেখানে ড্রাই স্যান্ড হয়, তুমি কি এখানে কি কোনো ইয়ে করতে পারবা? তুমি কি এখানে কোনো একটা কাট করতে পারবা? এটা পারবা না। এবং এটা কি করবে? এটা খুব ইমিডিয়েটলি এটা স্লাইড করবে। যখনই তোমার এটার অ্যাঙ্গেল অফ দ্য স্লোপ will be equal to the angle of repose,
হ্যাঁ তখনই তোমার এটা it will slide. What is the definition of angular repose? বলো কি কে বলতে পারবা? What is the definition of angular repose? হ্যাঁ angular repose বলতে পারবো না? Just self weight তুমি একটা বডি কে তুমি এটাকে আস্তে আস্তে এটা মনে করো হরিজন্টাল প্লেনে আছে, তুমি প্লেনটাকে আস্তে আস্তে উঠাচ্ছো আর কি। The body has got only self weight. হ্যাঁ এখন এটাকে আস্তে আস্তে ইনক্লাইন দিচ্ছ, এমন একটা স্টেজ আসবে যখন তুমি এটা স্লাইডিং শুরু হবে। তো ওই যে অ্যাঙ্গেলে যে ইনক্লাইনেশনে এই বডি উইল স্লাইড আন্ডার দ্য অ্যাকশন অফ ইটস ওন ওয়েট, আন্ডার দ্য অ্যাকশন অফ গ্রেভিটি অনলি। সো দ্যাট তুমি কোনো এডিশনাল ফোর্স দিচ্ছ না, তুমি একটা সারফেস তুমি একটা ওয়েট দিচ্ছ, তুমি এটাকে একটা আস্তে আস্তে ইনক্লাইন করতেছো, একটা সময় আসবে যখন এটা স্লাইড করা শুরু করবে। তো দ্যাট পার্টিকুলার যখন শুরু করবে ইম্পেন্ডিং মোশন, so that particular angle is called angular repose. তার যদি বেশি অ্যাঙ্গেল করো it will slide, এটা তখন তোমার কি হবে মোশনে চলে যাবে, that is kinetic friction. আর যখন angular repose তোমার ইম্পেন্ডিং মোশন যখন হবে তখনই তোমার সেই এক পার্টিকুলার অ্যাঙ্গেলকে আমরা বলি angular repose। এটা তো আমরা মেকানিক্সে কভার করি আর কি। আচ্ছা কোশ্চেন ডিপেন্ডস অন স্ট্রেস ফ্রি। হ্যাঁ বলো হ্যাঁ স্যার অ্যাঙ্গেল অফ রিপোজটা কি ওই অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের মতোই বাট ইট ইজ অনলি বিকজ অফ গ্রেভিটি। এখানে কোনো তুমি এডিশনাল ফোর্স দাও নাই, কোনো এক্সট্রা লোডিং নাই। হ্যাঁ অ্যাঙ্গুলার রিপোজ তোমার মেকানিক্সে পড়ছেন নিশ্চয়ই, এটা আমরা তো ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্গুলার রিপোজ, অ্যাঙ্গুলার ফ্রিকশন, হ্যাঁ তোমার যখন ইম্পেন্ডিং মোশন হয় তখন আমরা এটাকে বলি তোমার লিমিটিং যে ভ্যালুটা, হ্যাঁ তখন ফাই বলে দিই। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন when motion impends they are not same. হ্যাঁ তাহলে তোমার আর স্ট্রেস হিস্ট্রি হচ্ছে তোমার নরমালি কনসিডার সয়েল, ওভার কনসিডার সয়েল, এই জিনিস আমাদের পরে আসবে। হ্যাঁ এগুলা পরে আসবে, এগুলো আমাদের ডিটেইল আমি পরে আসবো। স্ট্রেস হিস্ট্রি যেটা বললাম দেখো টার্ম, একটা পার্টিকুলার টার্ম স্ট্রেস হিস্ট্রি, একটা কিওয়ার্ড লিখে রাখো স্ট্রেস হিস্ট্রি। এটা অর্থ হচ্ছে whether the soil is normally consolidated or the soil is over consolidated. আমার মনে হয় প্রসেস ইয়াসিন এগুলা কিছু তোমাদের বলছি কিনা, বাট আমি will এগুলো তো আমি আবার তোমাদের বলবো আর কি। What are the definitions of normally consolidated clay, over consolidated clay? What is the definition of over consolidated ratio? Over consolidated ratio কি শুনছো না শুনো না এখনো? শুনছো না? হ্যাঁ কাজে এগুলো এইসব টার্মগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম আর কি। এই ডেফিনিশনগুলো কিন্তু ভুলবা না আর কি। আর কোহেসিভ স্ট্রেংথ সিটা কার উপর ডিপেন্ড করে, আগে আমি একটা স্লাইড দেখালাম তোমার ফাইটা কার উপর ডিপেন্ড করে আর সিটা কার উপর ডিপেন্ড করে। কোহেসিভ স্ট্রেংথ যেটা একটা হলো ফ্রিকশনাল স্ট্রেংথ, একটা কোহেসিভ স্ট্রেংথ, দুটো পার্ট আলাদা করে ফেললাম তাই না। এবং একটা কোহেসিভ কাকে এই কোহেসিভ স্ট্রেংথে স্ট্রেংথটাকে ফ্যাক্টর which affect cohesive strength, একটা হচ্ছে সিমেন্টেশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নেগেটিভ পোলার প্রেসার, নেগেটিভ এক্সেস পোলার প্রেসার, এই টার্মগুলো আমাদের আসবে কিন্তু, স্পেশালি নেগেটিভ পোলার প্রেসার, এক্সেস পোলার প্রেসার, হ্যাঁ কিভাবে ডিসিপেশন হচ্ছে। সো these are the factors. নেগেটিভ এক্সেস পোলার প্রেসার, আবার পজিটিভ এক্সেস পোলার প্রেসার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, হ্যাঁ যেগুলো তোমার ওই যে আমি যেটা বললাম তোমার যে থাকে তোমার অ্যাডহেশন, তোমার থাকে তোমার ক্যাটায়ন অ্যাবজর্ব ক্যাটায়নস থাকে, সো দে প্রডিউস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ তোমার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি ডেভেলপ করে। আবার তোমার সিমেন্টিং এজেন্ট থাকলে তোমার কেমিক্যাল বন্ডিং হয়, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ এটা কি ফেরিক অক্সাইড, হ্যাঁ ফেরিক অক্সাইড, which produce cementation in cohesive material. আচ্ছা এখন দেখো মোর সার্কেল is very important. মোর সার্কেল তোমরা করছো, আমি একদম খুব কুইকলি চলে যাব। এখানে পোল থাকে, মোর সার্কেল থাকছো না তোমরা? Yes, sir. আচ্ছা মোর সার্কেল সম্বন্ধে ধারণা আছে তো না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি এগুলো কুইকলি এগুলো আমি একটা ইম্পর্টেন্টে যাব। পোল থাকে, পোল দেখছো তো কোনটা মোর সার্কেলে পোল? হ্যাঁ মোর সার্কেল পোল কোনটা? সার্কেলের যে ইনিশিয়াল যে পয়েন্টটা যেখানে তোমার ফিল্ড প্লেন অ্যাঙ্গেল যায় সেটা পোল। এই ডিটেইলে আমি যাচ্ছি না, খুব একটা যাচ্ছি না, এগুলো তোমাদের জাস্ট দেখে নিবা। এগুলা আমি স্ট্রেট মোর সার্কেলে চলে যাচ্ছি। এখানে আসি, দেখো এখানে মোর সার্কেল যখন আঁকি তখন আমার একটা হচ্ছে তোমার যে প্লেনে তোমার প্রিন্সিপাল প্লেনে কি থাকে? শুধুমাত্র নর্মাল স্ট্রেস, তাই না? ইফ আই রিমেম্বার কারেক্টলি আর কি। প্রিন্সিপাল প্লেনস এবং শেয়ার প্লেনে কি থাকে তোমার? সেখানে তোমার উই হ্যাভ বোথ শেয়ার স্ট্রেস অ্যান্ড নর্মাল স্ট্রেস। অ্যাঙ্গেল অফ যে প্লেনে ফেল করে সেখানে তোমার কি থাকবে? ইউ হ্যাভ বোথ শেয়ার স্ট্রেস অ্যান্ড নর্মাল স্ট্রেস। আর যেটা প্রিন্সিপাল প্লেন সেখানে কি থাকে? শুধু
principal Normal. stresses, or principal stresses are also normal stresses. So principal stresses কি কি sigma 1 এবং sigma 3. sigma 1 কে কি বলা হয় major principal stress, আর sigma 3 কে কি বলা হয় Minor. minor principal stress. তাহলে আর সিগমা এই প্লেনটাকে কি বলা হয় দিস ইজ মেজর প্রিন্সিপাল প্লেন। এটাকে বলা হচ্ছে না, এখানে উল্টা দেখো, এই যে প্লেনটা যে ডাইরেকশনে তোমার মেজর প্রিন্সিপাল স্ট্রেস কাজ করে সেই প্লেনটাকে কি বলছি আমরা মাইনর প্রিন্সিপাল প্লেন। খেয়াল করো কিন্তু, ঠিক আছে। আর এটা হলো তোমার মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। এটা যে প্লেনের উপর কাজ করে সেই প্লেনটাকে আমরা কি বলি মেজর প্রিন্সিপাল প্লেন। কাজে তোমার এই যে প্রিন্সিপাল স্ট্রেসেস they act normally to two principal planes. Minor principal stress will act normally on the major principal plane, our major principal stress will act normally on minor principal plane. তাহলে minor principal plane টা কি? It's a vertical plane. আর major principal plane টা কি? It's a horizontal plane. হ্যাঁ, ঠিক আছে। minor principal stress টা কি? It's a horizontal stress. Major principal stress কি? It's a vertical stress. কিন্তু major principal plane টা কিন্তু horizontal plane, দেখছো? major principal plane horizontal plane. আর এই যে থিটাটা কি? এই যে প্লেনটা, this is the failure plane which makes an angle of which makes এই থিটাটা কার সাথে তৈরি করছে with এইটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। হ্যাঁ, minor principal stress, major principal stress, minor principal plane, major principal plane, plane of failure অ্যাঙ্গেলটা কত? থিটা কার সাথে অ্যাঙ্গেল বলো দেখি? স্যার নরমাল স্ট্রেসের সাথে। Major principal. না theta is the angle which has been made with Horizontal এর সাথে। কার সাথে? এটা কোন প্লেনের সাথে তুমি দেখো না? Horizontal এর সাথে। মেজর প্রিন্সিপাল প্লেন স্যার। হ্যাঁ, মেজর এইভাবে বলতে হবে। হ্যাঁ, তুমি এখানে হরিজন্টাল বললে হবে না। theta is the angle which the failure plane makes with major principal plane, or কি বলবা, or minor principal stress, ঠিক আছে? Theta is the angle made by the failure plane with major principal plane which is horizontal plane, or minor principal stress which is a horizontal stress. এবং এই প্লেনে কি কাজ করে সেটা এখানে দেখানো হয়েছে। দেখো এই প্লেনে কি কাজ করে, both tau and sigma। হ্যাঁ, তোমার failure plane কি কাজ করবে, both normal stress, so this is a normal stress sigma n, এবং this is a function of sigma 1 and sigma 3, and tau f, and this is also a function of sigma 1 and sigma 3. কাজে এই যে failure plane যেগুলা failure plane যে স্ট্রেস কাজ করছে সেটাকে আমরা কি বলবো, normal stress and shear stress, sigma f and tau f। এটাকে আমি লিখে নিই যদিও। so one is sigma f, one is tau f. so tau f sigma f এর meaning কি? These are the normal stresses and shear stresses which are acting on the failure plane, এবং and these are function of what? Tau is a function of sigma 1 and sigma 3, and again tomar normal stress is a function of sigma 1 and sigma 3. Tomar you will very soon you will observe that the expressions for sigma f and tau f, they are function of sigma 1 and sigma 3, minor principal and major principal। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই এক্সপ্রেশনটা আমি পরে আসতেছি আবার, এখানে দেখানো হয়েছে, দেখছো? so this is the তাহলে sigma 1 sigma 3 প্রাইম হলে পরপর বাদ দিলে প্রাইম হবে, আর this is a failure plane, এদিকে তোমার এদিকে যদি ফেল করে তাহলে এদিকে টাও হবে, এদিকে সিগমা হবে। so this is a failure plane, এবং এটা এগুলা ডেফিনিশন, এইগুলা আমি দেখাবো how to derive this, এখানে জাস্ট বলে দিছে রিজলভিং। হ্যাঁ, you may be asked to derive the expression for the normal stresses and shear stresses acting on the failure plane. এটা আমি স্কিপ করে যাই, আমি স্টের ওখানে চলে যাই। এগুলা জাস্ট সিম্পল তোমার এটা হচ্ছে তোমার, এটাকে আমি আরো সিম্পলিফাই করছি। তোমার কিভাবে আমরা সিগমা 1 সিগমা 3 এই যে তোমার এই যে আলফা ট্যাঙ্গেল, হ্যাঁ, আলফা ইজ অ্যাঙ্গেল which is made by any line which is cutting the more circle. This is not failure, আমি জাস্ট একটা লাইন টানছি, হ্যাঁ, মোর সার্কেল একটা লাইন দেখাচ্ছি আর কি। হ্যাঁ, সো 2 থিটা কিভাবে আসলো সেটা একটু পরে আরো ডিটেইলে আমি দেখাই দেবো, একটু পরে
দেখাচ্ছি, এটাও একই জিনিস। এই যে থিটা দেখো, থিটা তোমার এই যে মোটরসাইকেল তোমার প্রথমে সিগমা 3 প্রাইম, তারপরে সিগমা 1 প্রাইম। হ্যাঁ, তাহলে তোমার এটা ডায়ামিটার হবে সিগমা 1 প্রাইম আর সিগমা 3 প্রাইম, বা সিগমা 1 মানে সিগমা 3। একটা তুমি টোটাল স্ট্রেস দিয়ে আঁকলে একরকম, আর ইফেক্টিভ দিয়ে আঁকলে একরকম। সিগমা 1 আর সিগমা 1 প্রাইমের ডিফারেন্স কি? সিগমা 1 প্রাইম হচ্ছে সিগমা 1 মাইনাস ফরওয়ার্ড প্রেসার, সিগমা 3 প্রাইম মানে কি? সিগমা 3 মাইনাস ফরওয়ার্ড প্রেসার। তাহলে এই মোটরসাইকেলটাকে আমি কি বলবো? দিস মোটরসাইকেল উইল টার্মড অ্যাজ মোটরসাইকেল ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেস। যদি তুমি সিগমা 1 প্রাইম সিগমা 3 প্রাইম রাখো, আর তুমি যে সিগমা 1 আর সিগমা 3 দিয়ে আঁকো, তাহলে এটা কি বলবা? মোটরসাইকেল ইন টার্মস অফ টোটাল স্ট্রেস। মোটরসাইকেল ইন টার্মস অফ টোটাল স্ট্রেস। দিস ইজ কল্ড দ্য পোল। এইটাকে বলা হয় পোল। এই পোল এটার সাথে যে অ্যাঙ্গেল, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফেইলিউর। যদি ফেল করে আগে, সো ফেল করলে, সো এই পোল থেকে তোমার যেখানে টাচ করে, ফেলিউরটা আমরা কিভাবে ডিফাইন করি, এইটাতে আমি পরে আসি। তোমার এই ফেলিউরটাকে আমি কিভাবে ডিফাইন করি? দিস ইজ দ্য ফেলিউর। যখন মোটরসাইকেল, যখন কম্বিনেশন অফ টাউ এবং সিগমা যখন এমন হয় যে তোমার এই যে দিস ইজ ট্যানজেন্ট টু দ্য মোটরসাইকেল, সো এটাকে বলা হয় মোহর কুলম্ব ফেল এনভেলপ। ফেল কখন করে? when the Mohr Coulomb ফেল এনভেলপ is tangent to the motorcycle, that is failure. এর নিচে থেকে গেলে কিন্তু ফেলিউর না, এবং এই লাইনটা এর উপর থাকতে পারবে, দ্যাট ইজ স্টেবল। এর নিচে থাকলে স্টেবল, কিন্তু এর উপরে এটা এক্সিস্ট করতে পারে না। হ্যাঁ, এর উপরে থাকলে স্টেবল, এর উপরে থাকলে এটা স্টেবল। হ্যাঁ, কাজেই এই মোটরসাইকেল, এই যে আমরা এই যে মোহর কুলম্ব ফেল এনভেলপ বলি, সেটা কি? দ্য মোটরসাইকেল টাচেস দ্য মোটরসাইকেল, তখনই কিন্তু তোমার দ্য সয়েল ফেজ। যেমন আমরা বলি যে এখানে এই টার্ম বলে দাও, failure occurs when a combination of shear stress and dominant stress are such that the motorcycle is tangent to the Mohr Coulomb failure envelope. Mohr Coulomb failure envelope gives the stress conditions on the failure plane at failure. এবং এটাই এই জিনিসগুলো তোমার এর আগে এখানে, যেমন এই ফিগার দেখো যে এটা তোমার এই মোটরসাইকেল, এটা তোমার টাচ করছে, তাহলে দিস ইজ দ্য ফেলিউর, মোটরসাইকেল ফেল এনভেলপ। এটা যদি নিচে থাকে তাহলে স্টেবল, দ্য স্টেবল হ্যাজ নট ফেইল। আর উপরের সাইকেলটাকে, এটা কি এক্সিস্ট করতে পারে না। তার আগে কি হয়ে যাবে? তার আগে দ্য সয়েল উইল ফেইল। এটা এই ফিগারটা একটু বুঝো। এই যে মোটরসাইকেল, এটা কি এনভেলপের নিচে, তাহলে কি দ্য সয়েল হ্যাজ নট ফেইল, দ্য সয়েল ইজ স্টেবল। এই মোটরসাইকেলটা কি হচ্ছে? এই লাইনের ট্যানজেন্ট, দ্য সয়েল হ্যাজ ফেইল। সো দিস ইজ দ্য ফেল এনভেলপ, দিস ইজ দ্য ফেল এনভেলপ, মোহর কুলম্ব ফেল এনভেলপ। আর এই যে বড় সার্কেলটা, এই বড় সার্কেলটা কি? দিস ইজ এই বড় সার্কেলটা কি? এটা কি এক্সিস্ট করতে পারবে না। কেন পারবে না? বিকজ তার আগেই তো স্যাম্পলটা ফেল করে যাবে। সো দিস মোটরসাইকেল ক্যানট এক্সিস্ট। আমরা নরমালি ফুল সার্কেল আঁকি না, আমরা হাফ সার্কেল আঁকি। এটাও একটা নিয়ম। we always draw the half circle, এখানে যদি ফুল সার্কেল দেখানো হয়েছে। সো দিস ইজ স্টেবল কেস, দিস ইজ ফেলিউর, and this circle cannot exist, this circle cannot exist. হ্যাঁ, বলো। স্যার, সার্কেল এ আর বি দুইটাই কি মানে মোর সার্কেল, আর এইজন্য এই দুইটার বাইরে গেলে? হ্যাঁ, এটা হচ্ছে দ্য সয়েল ইজ স্টেবল, বিটা হচ্ছে দ্য সয়েল ইজ ফেইল, আর সিটা হচ্ছে তোমার, স্যার একটা হচ্ছে স্টেবিলিটি আর একটা হচ্ছে ফেইলার, আর এর বাইরে গেলে হচ্ছে মানে ইট ক্যানট এক্সিস্ট। স্টেবল থাকবে না। না, স্টেবল থাকবে না, এটা হতেই পারে না। তার আগে তো সামনে ফেলই করবে, এটা তো আসবেই না। বুঝতে পারছি। হ্যাঁ, দিস সার্কেল সি ইজ নট ভ্যালিড। হ্যাঁ, এই ধরনের সার্কেল ক্যানট এক্সিস্ট বিকজ দিস ইজ বিয়ন্ড দ্য মোহর কুলম্ব ফেল এনভেলপ। এবং এই অ্যাঙ্গেলটা কি বলা হয়? ফাই। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারফ্রিকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারফ্রিকশনটা কি বলো দেখি? This is the angle made by the fail envelope with horizontal. This is the angle made by the fail envelope with horizontal. তাহলে এখন দেখো, এখন তোমার এই যে এক্সপ্রেশন আমি তোমাদের বলতেছিলাম, দেখো এটা দেখো, এই স্লাইডটা দেখো। হ্যাঁ, এটা দেখো, একটা this is the fail envelope. হ্যাঁ, তোমার এটা একটা মোটরসাইকেল, এটা টাচ করছে, তাহলে এটা হলো ফাই। আর এটাকে কি বলা হয়? সিটা কোথায়? সিটা তোমার intercept on shear stress. হ্যাঁ, আমরা যখন করি এটাকে বলে this is shear stress, this is normal stress, this is the Mohr Coulomb fail envelope. Sigma 1 is major principal stress, sigma 3 is minor principal stress. ঠিক আছে? আর এখানে দেখো এই যে থিটা এফটা কি? দেখো পোল থেকে যেখানে টাচ করছে, যেখানে ফেল করছে, এই যে অ্যাঙ্গেলটা, এটাই দিস ইজ অ্যাঙ্গেল মেড বাই দ্য ফেলিউর প্লেন। সো এডিটা হচ্ছে তোমার ফেলিউর প্লেন। এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে কিন্তু। দেখো এডি ইজ দ্য ফেলিউর প্লেন, এবং এটা থিটা একটা কার সাথে অ্যাঙ্গেল? কি বলছিলাম তখন? কার সাথে অ্যাঙ্গেল? উইথ মেজর প্রিন্সিপাল প্লেন অথবা মাইনর প্রিন্সিপাল স্ট্রেসের সাথে, তাই না? হরিজন্টাল স্ট্রেসটা মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, তার সাথে হরিজন্টাল অ্যাঙ্গেলটা উইথ passes to the pole and the point of tangency. কাজে the failure plane passes to the pole and point of tangency,
মানে তোমার যেখানে এনভেলপটা যেখানে ট্যানজেন্ট সেটা, সো দিস ইজ দ্য ফেলিউর প্লেন, দিস ইজ দ্য মোহর কুলম্ব ফেলিউর এনভেলপ। তাহলে দেখো এটা যদি থিটা এফ হয় আর এটা যদি সেন্টার হয় তাহলে সিএ এবং সিডি এটা তো সমান, তাই না? তোমার এটাও তো একটা তোমার কি বলবো, এটা যদি থিটা এফ হয়, ADF হ্যাঁ, তাহলে এটাও একটা রেডিয়াস, এটাও একটা রেডিয়াস, তাহলে এটাও থিটা এফ, তাহলে অ্যাঙ্গেল এডিসি এটাও তো থিটা এফ নাকি? জি Clear? স্যার। হ্যাঁ, তাহলে তুমি যে ট্রায়াঙ্গেল চিন্তা করতে, অ্যাঙ্গেল যে ডিসিবি যে অ্যাঙ্গেলটা, সো হুইচ ইজ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ, তোমার বহিস্থ অন্তস্থ কি আসলে একটা অনুসিদ্ধান্ত, একটা ট্রায়াঙ্গেলে কি বহিস্থ কোণ is equal to summation of অন্তস্থ দুই কোণের সমষ্টি, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল ডিসিবিটা কত হবে? অ্যাঙ্গেল সিএবি এবং অ্যাঙ্গেল এডিসি which are both theta f, so this is 2 theta f। হ্যাঁ, এখানে কিন্তু জিওমেট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেখানে যাবে তুমি দেখছো তোমার জিওমেট্রি লাগতেছে, তোমার এই সব ট্রিগোনোমেট্রি লাগতেছে। হ্যাঁ, এখানে মুখস্থ কিছু মানে মুখস্থ করবে না কোনো কিছু। আর এখানে এই অ্যাঙ্গেলে ট্যানজেন্ট হলে তোমার এটা তো নরমাল নাকি? তাহলে এই যে এটা যে পয়েন্ট ট্যানজেন্ট হয় তাহলে সিটি ইজ এ নরমাল টু দ্য ট্যানজেন্ট, তাহলে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল এফডিসি অ্যাঙ্গেলটা কত বলো দেখি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল কোনটাকে বলবো? ধরো অ্যাঙ্গেল এডিবি, এটা কত ডিগ্রি বলো দেখি? অ্যাঙ্গেল এডিবি 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। কেন বলো, কেন ওয়াই? স্যার অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ, এটা হাফ সার্কেল, তাই না? হাফ সার্কেল যে সেটা তোমার অর্ধবিস্তৃত কোণ ইজ রাইট অ্যাঙ্গেল, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ ইজ সমকোণ। তাহলে এখন তুমি দেখো এটা, এখান থেকে দেখো আমি what is my object? My object is to derive Mohr Coulomb failure criteria in terms of principal stresses. কাজে আমার অবজেক্ট হচ্ছে আমি সিগমা এফ বের করবো, সিগমা টাউ এফ বের করবো as a function of sigma 1 and sigma 3 and theta. It's very simple derivation. এটা আমি অনেক সময় পরীক্ষায় দিই এবং অনেক সময় এগুলা মনে রাখতে হবে। তোমার এখান থেকে দেখো এই যে টাউ এফ হচ্ছে এটা, তাহলে এটা তোমার কত বের করছে? এই যে অ্যাঙ্গেল ডিসি এর থেকে টাউ এফ কত? টাউ এফ হচ্ছে তোমার আর সাইন আলফা, আরটা কত? আর হচ্ছে তোমার আরটা, এটা রেডিয়াস কত? এটা এখান থেকে এটা হলো সিগমা 3, ওএ সিগমা 3 আর ওবি হলো সিগমা 1, তাই না? এই তো, এটা যদি অরিজিন হয় তাহলে ওএ সিগমা 3 এটা সিগমা 1, তাহলে এই রেডিয়াস এই ডায়ামিটার কত? সিগমা 1 মাইনাস সিগমা 3, তাহলে রেডিয়াস কত? সিগমা 1 মাইনাস সিগমা 3 বাই 2। বাই 2। হ্যাঁ, যেটা বুঝতেছো তো? কাজ ইজ ভেরি সিম্পল। আর এই যে এই ট্রায়াঙ্গেল থেকে টাও কত? এটা টাও না, এই যে এটা যদি ফেলিউর প্লেন হয় তাহলে এখানে দিস ইজ টাও এফ এন্ড দিস ইজ সিগমা এফ, তাহলে টাও এফ হচ্ছে এটা, তো হাফ সিগমা সাইন 2f, ঠিক আছে? এই যে এটা এই যে আলফা সমান কত? আলফা লিখছি, আলফা সমান কত? 180 ডিগ্রি মাইনাস 2 থিটা এফ, তাহলে এটা সাইন সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন ইজ পজিটিভ, সাইন, তো এটা থাকবে। আর দেখো, আর নরমাল স্ট্রেসটা কত দেখো? আর 2 মিনিট সময় নিব। হ্যাঁ, সরি, তোমাদের একটু সময় না, যেটা যেমন ধরলাম দেখো এটা কি ওএ প্লাস এই, তাহলে ওএ কত? সিগমা 3, এই আর এই কত? এই হচ্ছে তোমার এসি মাইনাস কত? সিই, এসি মাইনাস সিই, এটা হচ্ছে এই। তাহলে আমরা নরমাল স্ট্রেস চলে ও থেকে ই পর্যন্ত নরমাল স্ট্রেস, তাই না? এটা তো অরিজিন, একটু নরমাল স্ট্রেস একটু শেয়ার স্ট্রেস। তাহলে এটা হচ্ছে, তাহলে দিস ইজ ওএ ইজ সিগমা 3, আর এটা কি এসি মাইনাস সিই, এটা কত? এসি কত? স্যার এসি লিখছো এটা হাফ সিগমা 1 মাইনাস সিগমা 3। সিগমা 3। আর সি কত? যে আর cos আলফা। সি কত? দেখো সি যে হরিজন্টাল আর cos আলফা, ঠিক আছে? তাহলে আর cos আলফা লিখলাম, ঠিক আছে? এসি ভ্যালু লিখলাম আর সি ভ্যালু লিখলাম। তাহলে এখানে তুমি cos আলফা সমান আবার তোমার 180 মাইনাস থিটা বসাই দিলা, সো ইউ গেট দিস এক্সপ্রেশন। এবং এখান থেকে তুমি দেখো, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ angular failure plane with respect to theta f? তুমি যে এই যে ট্রায়াঙ্গেলটা FCD, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আলফা f প্লাস 90 ডিগ্রি প্লাস ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি। আর তোমার আলফা f কত? 180 ডিগ্রি মাইনাস 2 থিটা f, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা f প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তোমার থিটা f ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, যে angular failure plane is 40 ডিগ্রি প্লাস 5/2 is very মানে well known, very একটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। হ্যাঁ, তাহলে তোমাদের কোনটা মনে রাখবা? এটা মনে রাখবা টাউ এফ, এটা মনে রাখবা, ছোট প্রবলেম দেই। আর অল্টারনেটিভলি দেখো, ইচ্ছা করলে আমি সিগমা এফটাকে আমি কি লিখতে পারি? ও এ প্লাস এই, তো তাহলে এইটা কি? এই হচ্ছে তোমার এইটা কি? দেখো এইটা হচ্ছে তোমার এডি cos থিটা এফ। দেখো এইটা হচ্ছে এডি cos থিটা এফ। আবার এডিটা কি? এডিটা হচ্ছে তোমার এবি
cos theta f, হ্যাঁ তাহলে তুমি এটা একটু সিম্পল হয় আর কি, তাহলে সিগমা সি প্লাস সিগমা cos theta, বাট আমরা এটাই বেশি ফলো করি আর কি, কারণ এক জায়গায় এখানে দুই জায়গায় 2 2 আছে, তো এখানেও 2 এখানেও 2, একটা সাইন একটা cos, আর এখানে এটা প্রথমটা এটা প্লাস, এখানে 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 প্লাস, এখানে দেখো এটা মাইনাস হয়ে এখানে প্লাস হয়ে গেছে, আর এখানে এটাই আসছে, তাই না? এটা cos সেকেন্ড কোয়াড্রেন্টে cos ইজ নেগেটিভ, সো দিস নেগেটিভ, সো নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেছে। আর এটাও একটা অ্যানালাগ এক্সপ্রেশন, অল্টারনেট এক্সপ্রেশন, আর এটাও তো বললামই। আর তুমি থিটা এফ যদি বসায় দাও, থিটা এফ তুমি যদি বসায় দাও ভ্যালুটা, তুমি যদি এখানে যদি থিটা বসায় দাও, তাহলে এটা 90 ডিগ্রি প্লাস 5, 90 ডিগ্রি প্লাস 5, 90 ডিগ্রি প্লাস 5, so 90 degree plus sin second point is positive, so sin will cos, so cos phi, আর এখানে তোমার কি হবে, এখানে হবে তোমার cos 90 degree plus 5, তো cos 90 degree plus 5 হলে cos second কোণে cos is negative, so minus cos phi, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, so this expression এটা হলো with phi, আর প্রথমটা হলো with theta f। যেমন একটা মনে রাখলে তুমি করতে পারবা, তুমি এটা মনে রাখলে, বাট you have to remember that যে theta f equal to 45 degree plus 5/2, এবং এখানে অল্টারনেটিভ তুমি এখানে যদি বসাও তাহলে এটা হবে cos স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 5/2। আমরা নরমালি এটা ইউজ করি না, আমি নরমালি I prefer using these two expressions আর কি, যেহেতু এটা সিম্পল, কিন্তু এখানে স্কয়ার আছে আবার, হ্যাঁ স্কয়ার আছে আবার, এখানে 45 ডিগ্রি আছে, যেটা তোমাদের ভালো মনে শুনে করবো। সো I finish here, sorry for taking some additional time। তো ঠিক আছে, আমি তাহলে শেষ করি। হ্যাঁ আমি আমাদের পুরাতন ক্লাস লেকচারের ভিডিওগুলো ওই পাঁচটা লেকচার আমি দিয়ে দেবো, তোমাদের লেকচার নোটে দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, 5 লেকচারে কত 5 লেকচার, হ্যাঁ ওটা দিয়ে দেবো, আমি আমাদের সময় করতে পারি নাই। হ্যাঁ আজকে তাহলে তোমাদের তাহলে এখানে শেষ করি, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আর এটা তোমার দেখবা, এই ডেরিভেশন দেখবা কিন্তু, হ্যাঁ এটা আমার নিজে হাতে লেখে করা আর কি, খুব কুইকলি সকালে করে নিয়ে আসছি, করে নিয়ে সেখানে স্ক্যান করে দেন আই পুট ইনটু পাওয়ার পয়েন্ট। এগুলো আজকে তোমাদের খুব ইম্পর্টেন্ট ইয়ে করলাম কিন্তু, হ্যাঁ তোমার মোহ করলাম ফেলো এনভেলপ, তোমার এই যে সি ফাই, এই যে তোমার এই এক্সপ্রেশনটা, এটা দিয়ে ছোট ছোট প্রবলেম করা, হ্যাঁ আমি আমার সঙ্গে প্রবলেম নিচ্ছি, কিন্তু ছেলেরা বুঝতে পারে না যে কিভাবে করবে আর কি, ভেরি সিম্পল। আমি বলছি যে ফেলির প্লেন অ্যাঙ্গেল দিয়ে দিলাম, সিগমা 1 সিগমা 3 বলে দিলাম, আমি বললাম যে ফেলির প্লেনে ইয়ে কত, টাওয়ের ভ্যালু কত এবং সিগমার ভ্যালু কত, তোমাকে যদি এগুলো দিয়ে দেওয়া হয়, সিগমা 1 সিগমা 3 এবং থিটা এফ দিয়ে দেওয়া হয়, বা ফাই দিয়ে দেওয়া হয়, ফাই দিলেই তো তোমার থিটা পেয়ে গেলা, হ্যাঁ তাহলে তুমি এক্সপ্রেশন বসিয়ে দিয়ে তুমি খুব সিম্পলি করে ফেলতে পারো না, এটা only 5 minutes একটা প্রবলেম করতে। So what are the values of shear stresses and normal stresses on the failure plane? You are provided with the values of sigma 1, sigma 3 and theta f. This is a very simple problem. আমি কিন্তু খুব ছোট ছোট প্রবলেম দিতে পছন্দ করি আর I will not go for very big problems. স্যার আমাদের সিটির প্রবলেম গুলো কেমন হবে? ছোট প্রবলেম দেখবা, হ্যাঁ পারবা, হ্যাঁ ঘাবড়াইও না তোমরা, একদম সিম্পল প্রবলেম দেখবা, যদি ঠিক মতো দেখে থাকো আমার ইয়েগুলি তাহলে পারবো আর কি। পড়তে হবে কিন্তু কনসেন্ট্রেটলি পড়তে হবে, ব্লাইন্ডলি পড়াশোনা করলে হবে না আর কি, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে পড়তে হবে আর সেটা কথা। আর স্যার সয়েল টাইপ যে ফ্যাব্রিক বা ডিপোজিট যেগুলো, না ওষুধ করে আমি অল প্রবলেমস 3 থেকে 4টা প্রবলেম থাকবে, কোনো ওইসব থিওরি থাকবে না। ডিফাইন করো এই তোমার ভার্বগুলো ডিফাইন করো, বোল্ডারগুলো ডিফাইন করো, লুইস ডিফাইন করো, এগুলা জেনারেল পরীক্ষায় কিছু আমি একটা কম্পালসারি প্রশ্ন থাকবে তোমাদের, there will be one compulsory question, সেখানে আমি সব থেকে সব ছোট কিছু দিয়ে দেবো, প্রবলেম প্লাস থিওরি সব কিছু মিলায় একদম 2টা পয়েন্ট আনসার, বানায় লিখতে পারবো না কিছু আর কি। তো ওকে আমি শেষ করি তাহলে, হ্যাঁ ওকে, হ্যাঁ তোমরা তাহলে ভালো থাকো। তো আমি শেষ করলাম, আমার নেক্সট ক্লাসটা শোনো, তোমাদের বলি যে আমার নেক্সট ক্লাসে আমার প্রায় আমার মিটিং পড়ে যায় উইথ ভাইস চ্যান্সেলর, হ্যাঁ তোমরা তো জানো আমি অ্যাক্টিং অ্যাজ আ ডিন অফ দ্য ফ্যাকাল্টি, সো আমার প্রচুর মিটিং করতে হয়। সো আমার আবার শনিবার দিন মিটিং পড়ে গেছে 12টার সময়, সেশন রিভিউ কমিটির। সো আমি তাহলে তোমাদের ক্লাসটা আমি তাহলে ইয়াসকে রিকোয়েস্ট করবো শনিবার দিন সে আমার ক্লাসে নেবে, 12 তারিখ না শনিবার, দেখো তো শনিবার তো 12 তারিখ না? শনিবার 12 তারিখ। আজ শনিবার দিন ক্লাস I will request Professor Yasin to take that class, and I will take class on Sunday at 10 o'clock 10 AM, ঠিক আছে? এটা আগে বলে রাখলাম, যদি কোনো চেঞ্জ হয় আমি জানাবো তোমাদের। যে ফুহাদ, ফাহিম আর কে জানো, ইভান, তোমাদের তিনজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তোমাদের আরো 3জন আছে, আমি 3জনের সঙ্গে যোগাযোগ রাখি আর কি। তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।